গল্প ওহেপ্রিয় জান্নাতুল নাইমা। গল্পের চতুর্থ অংশ। পর্ব ২৭ প্রথম অংশ। প্রায় ২ বছর হয়ে এলো। হ্যাভেনের করা সব অন্যায়, সব পাগলামি মুখ বুঝে সহ্য করে গেছে আহি। মানুষটাকে এক আকাশ সমান ঘৃণা করতে করতে অসংখ্য তিক্ততার ভিড়েও একটুখানি ভালোবেসে ফেলেছিল সে। নারী মন যে বড়ই কোমলত্বে ঘেরা। মানবে না করেও জোর করা বিয়ের এই সম্পর্কটাকে মন থেকে গ্রহণ করে নিয়েছিল। দুবার পালিয়ে গিয়েও বৈবাহিক বন্ধনের টানে ফিরে এসেছিল, সিদ্ধান্ত নিয়েছিল মানুষটার ভগ্ন হৃদয় ভালোবাসার বেড়াজালে আটকে দিয়ে নতুনভাবে গড়ে দেবে। কিন্তু বরাবরই তার সব চেষ্টা বৃথাতে রূপান্তরিত হয়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে এই মানুষটা তার জীবনে এসেছে, অনাকাঙ্ক্ষিতভাবে মানুষটার সন্তান তার গর্ভে এসে অনাকাঙ্ক্ষিতভাবেই চলে গেল। তার এমন বিপর্যস্ত অবস্থাতেও আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে। তার অনাকাঙ্ক্ষিত মানুষটিই ঘটাতে চাইছে সেই ঘটনাটি। ডিভোর্স করে শুরুতে সে মরিয়া হয়ে উঠলেও হ্যাভেনের মুখে ডিভোর্সের কথা শুনে বুকের ভিতরটা তার দুমড়ে মুচড়ে যাচ্ছে। শরীরের প্রতিটা শিরা উপশিরায় যেন জ্বলন ধরে গেছে মুহূর্তেই। অশ্রুসিক্ত নয়নে নির্লিপ্ততা দৃষ্টি নিক্ষেপ করল হ্যাভেনের দিকে আহি। হ্যাভেনের বিক্ষিপ্ত চেহারাটা দেখতে পেয়ে তার বুকটা হুহু করে উঠল। মানুষটা যে বড্ড পাষাণ তা সে এক্ষণেই বেশ টের পেয়ে গেছে। মরীচিকার পিছনেই এতদিন ছুটে চলেছিল সে। মরীচিকার সঙ্গেই প্রায় ২ বছর তার বাস। মরীচিকাই যে তার ভবিতব্য। কান্নারা দলা পাকিয়ে গলায় আটকে গেল আহির। শ্বাসরুদ্ধ হয়ে সে শুধু এটুকুই বলল, আপনি বাড়ি চলে যান, রেস্ট নিন, মাথা ঠিক নেই আপনার, উল্টাপাল্টা কথা বলবেন না দয়া করে। আমি মানসিকভাবে একদম ঠিক নেই, চলে যান। হ্যাভেনের স্বভাব সম্পর্কে মোটামুটি সবারই ধারণা রয়েছে। আহিরও কম নেই। কিন্তু এতগুলো দিনে আহির প্রতি হ্যাভেনের যে পরিমাণ পজেসিভনেস সকলে এবং আহি দেখেছে, তার ভিত্তিতে সকলে এটুকু ধারণা করে নিল সত্যি হ্যাভেন মন থেকে সুস্থ মস্তিষ্কে এসব বলেনি। তাই আহির বলা বাক্যগুলো রীতি ঘটতেই রেশমি বলল, পাগলামো করিস না তো হ্যাভেন। বউয়ের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া উচিত ছিল তোর। মেয়েটা কেয়ারলেস, বয়স কম, তুই তো কচি খোকা না। এখন সব দোষ বউয়ের, তাই না? এসবে সমান দোষী তুইও। বাইরে মানুষের প্রতি তো খুব সচেতন, বাইরের মানুষের দায়িত্ব পালনেও ত্রুটি নেই, অথচ ঘরের লোকের দিকেই কোন নজর নেই। বাইরে যেমন চোখ কান খোলা রেখে রাজনীতি করে বেরাস ঘরেও সেম করা উচিত ছিল। এখন ফাইজলামি বাদ দিয়ে যা এখান থেকে। তোর চোখ মুখ ঠিক লাগছে না, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট কর, এদিকটা আমরা দেখছি। আহিও স্বস্তি নিয়ে নিশ্চুপ বসে রইল। কিন্তু রেশমির কথার পৃষ্ঠে হ্যাভেন যা বলল এতে সকলের শরীর শিউরে উঠল। মাথা বিগড়াবি না কেউ। তুই শুনতে পাসনি আমি কি বলেছি? মিসক্যারেজটা ইচ্ছেকৃত ছিল। আমার সন্তানকে হত্যাকরা হয়েছে, এরপরও ওকে আমি ছেড়ে দেব? আমার চোখের সামনে আজকের পর ওকে দেখলে খুন করে ফেলবো একদম। বারবার আমার থেকে পালিয়ে গিয়েও ফিরে কেন এসেছে এইভাবে নিঃশেষ করার জন্য, তাই তো ব্যাস করা হয়ে গেছে, এবার সে মুক্তি নিক বলেই কবিন থেকে বেশ ক্ষিপ্ত হয়েই বেরিয়ে গেল হ্যাভেন। স্তব্ধ হয়ে তার যাওয়ার পানে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল তিনজনই। খানিক সময় বাদে দুচোখ ভরে জল গড়িয়ে পড়ল আহির। হত্যাকারী? সে হ্যাভেনের সন্তানের হত্যাকারী? এই সন্তান কি তার নয়, শুধুই হ্যাভেনের? যন্ত্রণা কি তার থেকে হ্যাভেনের বেশি হচ্ছে? আর এই সম্পর্কটা কি এই বাচ্চাকে কেন্দ্র করে ছিল? যে এই বাচ্চার জন্য তার বিচ্ছেদ চাই? যদি বাচ্চাটা না আসতো তাহলে তো বিচ্ছেদ চাইতো না হ্যাভেন, তার প্রতি সম্মান না হয়, নেই একটুখানি ভালোবাসাও কি জন্মায়নি? একটা সম্পর্কের ভিত এতটাই নড়বড়ে? কি ভাবে হ্যাভেন নিজেকে? ইচ্ছে করলো জোর করে বিয়ে করলাম, আবার ইচ্ছে করলো জোর করে ডিভোর্সও দিয়ে দিলাম। এই সম্পর্কের শুরুটা সে করলেও শেষটা তাকে করার সুযোগ কখনোই দেবে না আহি। সে সস্তা জীবন অনেক পার করেছে, আর না এবার জবাব দেওয়ার সময় এসে গেছে। একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তার আর পিছিয়ে যাওয়ার উপায় থাকে না। আজ তার দেয়ালে পিঠ থেকে গেছে। সব যন্ত্রণা সহ্য করা যায়, সন্তান হারানোর যন্ত্রণা কোন মাই সহ্য করতে পারে না? সেখানে যদি তাকে অযৌক্তিক ব্লেম দেওয়া হয়, নিজ সন্তানের হত্যাকারী বলে চিহ্নিত করা হয়, তখন ঘুরে দাঁড়িয়ে যোগ্য জবাব না দিতে পারলে নিজের প্রতি নিজেরই অবিচার করা হয়। দুনিয়াটা বড়ই অদ্ভুত, এখানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে একবার না একবার ঘুরে দাঁড়াতেই হবে। যে সম্পর্কের শুরুটা হ্যাভেন করেছিল সেই সম্পর্কের শেষটা করবে আহি। হ্যাঁ, ডিভোর্স হবে তাদের, অবশ্যই হবে। এটাই তো হওয়ার কথা ছিল।
দেরিতে হলেও এটাই ঘটবে। মাঝখানে কিছু ভুল অনুভূতিতে লিপ্ত হয়ে প্রাণহীন সম্পর্কটায় প্রাণ দিতে চেয়েছিল সে। কিন্তু তার সেই ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল হ্যাভেন। তাই ভুলগুলোও সে শুধরে নেবে, কিন্তু তার আগে তার সন্তানের আসল হত্যাকারীকেও চিহ্নিত করে দিয়ে যাবে স্বামী নামক ওই নরপশুটাকে। পরের দিন সকাল বেলা হ্যারি এসে হসপিটালের যাবতীয় ফর্মালিটিস পূরণ করে আহি এবং রুবিনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। হ্যারিকে দেখে আহি অনেকটাই আশ্চর্য হয়ে যায় হ্যাভেনের আচরণেও। গতকালের পর হ্যাভেন না একটিবার ফোন করেছে আর না হসপিটালের সম্মুখীন হয়েছে, এমনকি তাকে নিতেও আসেনি। আর যাই হোক, ওই মানুষটাকে কখনো দায় এড়ানো স্বভাবের মনে হয়নি। এতদিন মুখে কাপুরুষ বললেও আজ সত্যি তার দৃষ্টিতে হ্যাভেনের বাস্তবিক কাপুরুষত্বের চেয়ে স্পষ্টতর হয়ে উঠছে। সকলের অগোচরে বাঁকা হাসি দিল আহি। সত্যিই মানুষ ঠিক গিরগিটির মতোই রং পাল্টায়। সে বোধ হয় বেশিই আশা করে ফেলেছিল। কেন আসবে হ্যাভেন? কে হয় সে তার? এই বিয়েটা না ভালোবাসার বিয়ে ছিল, আর না সে ছিল তার ভালোবাসার মানুষ। তাহলে কেন তার দুঃসময়ে পাশে থাকবে হ্যাভেন? কিন্তু জোর করে বিয়ে করে যে দায়িত্বটা সে নিয়েছিল, সেই দায়িত্ব কি করে এড়িয়ে যেতে পারে? সে তো ভেসে ভেসে তার জীবনে আসেনি, বরং প্রচণ্ড জোর প্রয়োগ করেই নিজের কাছে আটকে রেখেছিল এতগুলো দিন। তাহলে আজ এই নাটকীয়তার মানে কি? ডিভোর্স তো হয়ে যায়নি। তাহলে কেন তার দায়িত্ব অন্য কেউ পালন করছে? অত্যন্ত কাঠিন্য রূপ ধারণ করল আহি। পুরো গাড়িতে সে একদমই নিস্তব্ধ হয়ে বসেছিল। না শাশুড়ি না দেবর কারো সাথে একটি বাক্য বা একটি শব্দও উচ্চারণ করেনি। হসপিটাল থেকে বের হওয়ার সময় রেশমি বারবার করে রুবিনা এবং আহিকে স্মরণ করিয়ে দিয়েছে 14 দিন পর যদি ব্লিডিং না কমে বা ব্লিডিংয়ের মাত্রা বেড়ে যায় অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। যে কোন সমস্যার সম্মুখীন হলেই সঙ্গে সঙ্গে তাকেও নক দিতে বলেছে। কিন্তু এসবে আহির বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই, সে সম্পূর্ণ ভিন্ন চিন্তায় মগ্ন রয়েছে। সেই চিন্তারগুলোর ভিড়ে নিজেকে ঠিক যতটা শক্ত করে নেওয়া যায়, যতটা কাঠিন্য রূপ ধারণ করা যায়, নিজেকে ঠিক যতটা প্রস্তুত করে নেওয়া যায় ততটাই করে নিল সে। বাড়িতে প্রবেশের মুহূর্তে একটু চমকালেও নিজেকে বেশ সামলে নিল আহি। ড্রয়িং রুমের সোফায় বসে আছে তার শ্বশুর হুমায়ুন তালুকদার। তার পাশের মেঝেতে বেশ বর্ষর একটি লাগেজ দাঁড় করানো রয়েছে। কাজের মেয়ে রমা আহিকে দেখতে পেয়েই ডাইনিং টেবিলের কাছে গিয়ে খাবার বাড়তে শুরু করল। রুবিনা আহিকে জোর করেই শ্বশুরের পাশে বসালো। হ্যারি চলে গেল উপরে। রুবিনাও ফ্রেশ হওয়ার জন্য উপরে উঠে গেল। আহিরও পুতুলের মতো বসে থাকতে ইচ্ছে করল না। তার যে একটিবারের জন্য হলেও হ্যাভেনের মুখোমুখি হতে হবে, সময় খুব কম। তাই ওঠে দাঁড়াতেই হুমায়ুন তালুকদার খবরের কাগজ থেকে দৃষ্টি উঠিয়ে আহির দিকে অত্যন্ত স্নেহমাখা দৃষ্টিতে তাকালো। অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ হুমায়ুন তালুকদার। প্রয়োজন ব্যতীত একটা শব্দও মুখ দিয়ে বের করেন না তিনি। আহির সঙ্গেও তার তেমন বাক্যালাপ হয়নি। এ প্রথম আজই সে নিজের পুত্রবধূর সাথে অত্যন্ত স্নেহময় ভঙ্গিতে কথা বলছেন। কিন্তু সে কথাগুলো যে আহির মনে বিরূপ প্রভাব ফেলবে বুঝতে পারেননি তিনি। আহির ক্ষেত্রে এ প্রভাব পড়াটা অবশ্যই যৌক্তিক, তাই নিয়ে পড়লেন হুমায়ুন তালুকদার। সারা জীবন রাজকীয়ভাবে বাস হুমায়ুন তালুকদারের, কিন্তু এ মুহূর্তে তার সবটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। সামনের এই নিষ্পাপ, পবিত্র মুখশ্রীর কাছে সে মারাত্মকভাবে অপরাধী। সেই অপরাধগুলো এভাবে চোখে চোখ রেখে আঙুল উঠিয়ে দেখিয়ে দেবে মেয়েটা কল্পনাও করতে পারেনি হুমায়ুন তালুকদার। শুধু কি সে, বাড়ির কাজের লোক থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তিই বাকরুদ্ধ। আহি যখন উপরে যাওয়ার জন্য পা বাড়ায় হুমায়ুন তালুকদার অত্যন্ত লজ্জিত হয়েই বলেন, বৌমা উপরে যেও না, হ্যাভেন রয়েছে, তার মাথা ঠিক নেই, তোমায় আঘাত করে বসতে পারে। খাবার খেয়ে নাও, হ্যারি তোমাকে বাবার বাড়ি দিয়ে আসবে। হ্যাভেনের মাথা ঠান্ডা হোক, আমি বা হ্যাভেন গিয়ে নিয়ে আসবো তোমায়। একটু ধৈর্য ধারণ করো মা। বাবার বাড়ি যাওয়া নিয়ে একটু আফসোস নেই আহির। কিন্তু ছেলের মাথা ঠান্ডা হলে তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা হজম করতে পারল না। তার জীবনটা এতটাই সস্তা হয়ে গেছে, যখন খুশি যেভাবে খুশি সকলে তার জীবন নিয়ে খেলবে। আশ্চর্য হয়ে যাচ্ছে সে। হুমায়ুন তালুকদার ভাবল কি করে সে বাবার বাড়ি চলে গেলে আবার ফিরে আসবে। সেই সুযোগটা বোধ হয় সে নিজেই করে দিয়েছে সেদিন ফিরে এসে, কিন্তু একই সুযোগ তো বার করে দেবে না সে। সময় সবসময় একপাক্ষিক তো হবে না। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করল আহির, চোয়াল শক্ত হয়ে এলো। মূর্তির ন্যায় গেথে ড্রয়িং রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ল সে।
মাথা থেকে শাড়ির আঁচল সরে যাওয়ায় এক ফোঁটাও গ্রাহ্য করল না, আচমকাই চিৎকার করে ডাকতে শুরু করল, মি হ্যাভেন তালুকদার, এখনই নিচে নেমে আসুন, নয়তো আমি আপনার বাবার অবাধ্য হতে বাধ্য হব। আকস্মাৎ ঘটনায় সকলেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। হুমায়ুন তালুকদার নির্লিপ্ততা ভঙ্গিতে আহির দিকে তাকিয়ে রইল। রমা ভীত হয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আহির দিকে। এতদিনের চেনা অত্যন্ত শান্তশিষ্ট প্রকৃতির মেয়েটার হঠাৎ এমন গর্জে ওঠাতে সকলের হৃদস্পন্দন কত সময়ের জন্য থেমে গেল তা বোধগম্য করা গেল না। হ্যারি, হীরা, রুবিনা তালুকদার সকলেই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। সকলেই বিস্ময় চোখে চেয়ে আছে আহির দিকে। শেষ ডাকে হ্যাভেনও অত্যন্ত ক্ষিপ্ত হয়ে নিচে নেমে এলো। যতটা ফুঁসে ওঠে সে নিচের দিকে পা বাড়িয়েছিল, নিচে আসার পর আহিকে আপাদমস্তক দেখে নিয়ে ঠিক ততটাই নিভে গেল। আহির ফ্যাকাশে মুখশ্রী, ভয়ঙ্কর রক্তিম আভার ন্যায় দৃষ্টিতে দৃষ্টি ফেলা মাত্রই আঁতকে উঠল। আহির এহেন রূপ দেখে তার খুব একটা স্বাভাবিক লাগল না। কিন্তু তার তো খুশি হওয়া উচিত, মুক্তি পাবে সে। এতদিনের করা তীব্র চেষ্টা অবশেষে সফল হতে যাচ্ছে। খুশি মনে এই বাড়ি ত্যাগ না করে এমন রণমূর্তি ধারণ করার মানে কি? ভ্রুজোড়া কুঞ্চিত করে ফেলল হ্যাভেন। এক হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে দিয়ে আরেক হাতে ঘাড়ে মালিশ করতে করতে খানিকটা ঘাড় বাঁকিয়ে হ্যারির দিকে তাকালো। বলল, হ্যারি, ওকে পৌঁছে দিয়ে আয়। বলেই উপরের দিকে পা বাড়াতে নিলেই আহি গর্জে ওঠে বলল, দাঁড়ান, আমার কথা শেষ না হওয়া অবধি এক পাও নড়বেন না। থেমে গেল হ্যাভেন, কিন্তু ঘুরে দাঁড়ানোর প্রয়োজন বোধ করল না। রুবিনা আহির দিকে এগিয়ে কিছু বলতে নিলে আহি হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল। এক ঢোক গিলে দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করল সকলের অভাবনীয় কথাগুলো। পর্ব ২৭, শেষ অংশ। কথায় আছে, চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলেও ভয় লাগে। চুন দেখতে সাদা বলে মোহবিষ্ট হয়ে তা মুখে নিয়ে জিহ্বা পুড়িয়েছিলেন আপনি, আর শাস্তি ভোগ করলাম আমি। আপনার গায়ের বর্ণ নিয়ে বিদ্রূপ করেছিল আমার বান্ধবীরা, অথচ তার শাস্তিও ভোগ করলাম আমি। ভাগ্যের কি নির্মম পরিহাস! উপরওয়ালার ইচ্ছেতে আমার গর্ভে আপনার সন্তান এলো, আবার তার ইচ্ছেতেই চলে গেল। এর শাস্তি স্বরূপ আপনি আমায় ডিভোর্স দিতে চাচ্ছেন। শাস্তি, শাস্তি আর শাস্তি। সব ঠিক ছিল, সব মেনে নিলাম, কিন্তু নিজ সন্তানের হত্যাকারীও বানিয়ে দিলেন। বিনা দোষে শুরু থেকেই শাস্তি পেয়ে যাচ্ছি। প্রতিবাদ করেও করিনি, কিন্তু আজ যখন নিজের সন্তানের হত্যাকারী উপাধি দেওয়া হলো আমায়, তখন কি করে চুপ থাকি আমি, বলুন তো? আপনি আমায় ডিভোর্স দিতে চেয়েছেন, বিশ্বাস করুন বিন্দু প্রতিবাদও আমি করতাম না, কিন্তু যখন আমার সন্তানের হত্যাকারী বানিয়ে দিলেন তখন আর চুপ করে থাকতে পারলাম না। একজন মেয়ে হয়ে নিজের সম্মানকে মূল্যায়ন করিনি। একজন স্ত্রী হয়ে নিজের সম্মানের দিকে গুরুত্ব দেইনি। সর্বত্রই ব্যক্তিত্বহীনের পরিচয় দিয়েছি, শুধুমাত্র পরিবার আর সমাজের কথা ভেবে, মানবিকতা দেখিয়ে। কিন্তু একজন মা হয়ে আমি আর চুপ করে থাকতে পারলাম না। আপনার মতো কিছু মেরুদণ্ডহীন কাপুরুষরা কখনো নিজেদের দোষ, নিজেদের ভুল দেখতেই পারে না। সব সময় অন্যের দোষগুণ বিচার করে বেড়ায় এরা। নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে মহাপুরুষ ভাবা আপনার মতোই কাপুরুষদেরই কাজ। মানবজাতির জঘন্যতম একটি স্বভাব হলো নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেওয়া। আর সেই জঘন্য স্বভাবের অধিকারী আমি হতে চাইনি, দিতে চাইনি কোন দোষ আপনাকে। আমি ভাগ্যকে মেনে নিতে জানি। আমি ভাগ্যে বিশ্বাসী। আমার সন্তান যিনি দিয়েছিলেন তিনিই নিয়ে গেছেন। তবুও আমি আজ আপনার দোষ ধরার জন্য বলবো, এই সন্তান পৃথিবীর আলো দেখতে পায়নি শুধুমাত্র আপনার জন্য। আপনার সন্তানের হত্যাকারী আমি নই, বরং আমার সন্তানের হত্যাকারী আপনি। হ্যাঁ, জঘন্য এই স্বভাবটা আজ আমি ধারণ করলাম কেন জানেন? কারণ আমার মা আমাকে ছোট সময় অসংখ্য শিক্ষার ভিড়ে মহামূল্যবান একটি শিক্ষা দিয়েছিল। ৬ বছর বয়সে পাড়ার মেয়েদের সাথে খেলতে গিয়ে যখন তাদের খামুচি খেয়ে বাড়িতে কাঁদতে কাঁদতে ফিরেছিলাম, মা আমাকে কাঁচা কঞ্চি দিয়ে হাতের তালুতে দুটো বাড়ি দিয়ে বলেছিলেন, লজ্জা করে না খেলতে গিয়ে হেরে গিয়ে বেহায়ার মতো কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিস? আজকের পর আর কোনোদিন যদি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে দেখি, দুবেলা খাবার বন্ধ। বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বের হলেও ফিরতে হবে হাসতে হাসতে। কখনো হেরে গিয়ে আমার কোলে ফিরবি না। মায়ের কোল এত সস্তা না, মায়ের কোল পৃথিবীর শ্রেষ্ঠতম একটি শান্তির জায়গা, সেখানে ফিরতে হলে সবসময় মাথা উঁচু করে জিতাই ফিরতে হবে। কেউ তোকে 10টা আঘাত করলে তুই অন্তত একটা আঘাত তাকে করবি। কেউ তোকে বিনাদোষে 100 বাক্য শোনালে তুই বেশি না এক বাক্যই শুনিয়ে আসবি, যা তার অন্তর জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর যদি না পারিস আমার মেয়ে বলে কখনো কাউকে পরিচয় দিস না।
সেই মায়ের আদর্শকে স্মরণ করে আমার যে অংশ বিলীন হয়ে গেছে, যা হারিয়েছি সেই হারানোর যন্ত্রণাকে স্মরণ করে আজ আমি বলতে বাধ্য হচ্ছি। ক্ষণকালের জন্য থামল আহি। হ্যাভেন দুহাত মুঠো বন্দি করে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। যদি তার সম্মুখে কেউ অবস্থান করত তাহলে হয়তো দৃশ্যমান হতো তার রক্তিম চোখে অসংখ্য জলকণার ভিড়গুলো। যদি কেউ তার বক্ষস্থলের অতি নিকটে এসে একটিবারের জন্যও কান পেতে দিত তাহলে শুনতে পেত তার শ্বাসরুদ্ধকর হাহাকারগুলো। আশেপাশে অস্থির ঝাপসা দুটি নজর বুলিয়ে আবারও নিজেকে শক্ত করে নিল আহি, এক ঢোক গিলে উৎকণ্ঠা হয়ে বলল, আমি ক্ষমাপ্রার্থী বাবা, মা সমতুল্য, ভাই, বোন সমতুল্য সকলের সম্মুখে সব লজ্জা বিসর্জন দিয়ে এসব বলতে আজ বাধ্য হচ্ছি। যদিও কথাগুলো একান্ত বলার ইচ্ছে ছিল কিন্তু পরিস্থিতি আজ সকলের সম্মুখে বলতে বাধ্য করছে। এবং পরিস্থিতি বুঝিয়ে দিয়েছে কথাগুলো একান্ত হ্যাভেন নয়, সবারই জানা উচিত। হ্যাভেনের দিকে এবার শক্ত দৃষ্টি নিক্ষেপ করল আহি। তার গলায় এসে ভর করল তীব্র তেজ। হিংস্র বাঘিনীর মতো যেন গর্জে উঠল সে। এই লোকটা আমায় বিয়ে করেছে, জোর করে বিয়ে করে ঘরে তুলেছে, না আমি একে চিনতাম না এ আমাকে চিনত। অথচ বলির পাঠা করলেন উনি আমায়। বলি হলাম আমি। এই লোকটার পুরো জীবনটার শুরু থেকেই ছিল অন্যায় আর ভুলে ভরা। জীবনসঙ্গী বেছে নিতে ভালোবাসার মানুষ চিহ্নিত করতে ভুল করলেন এই লোকটা। শাস্তি কিন্তু নিজে একা ভোগ করেনি, পুরো পরিবার সহ অচেনা একটি মেয়েকেও তুলে নিয়ে এলেন শাস্তি ভোগ করার জন্য। সেই শাস্তিগুলোকে হাসিমুখে মেনে নিয়ে সেগুলোর ভিড়ে ভালোবাসা খুঁজতে গিয়েই জানতে পারি লোকটার ভগ্ন হৃদয়ের গল্প। জানতে পারি তার অসুস্থ মন এবং মস্তিষ্কের গল্প। কিন্তু আমার তো ভগ্ন হৃদয় ছিল না। আর না ছিল অসুস্থ মস্তিষ্ক বা অসুস্থ মন। এই লোকটা নিজের স্বার্থসিদ্ধির জন্য দিনের পর দিন ব্যবহার করেছে আমাকে। ব্যবহার করেছে আমার শরীরটাকে। আমি সাধারণ পরিবারের একটি মেয়ে। কিন্তু আমার স্বপ্নগুলো সাধারণ ছিল না। দিনের পর দিন, রাতের পর রাত অসাধারণ সব স্বপ্ন বুনে যেতাম আমি। অসাধারণ এক জীবনও কাটাতাম আমি। বাবা মায়ের বুকভরা ভালোবাসা পেয়ে, ছোট বোনকে বুকভরা ভালোবাসা দিয়েই আমার দিনগুলো বেশ কেটে যেত। সেসব দিনে অবশ্যই স্বপ্ন দেখতাম কোন এক স্বপ্নপুরুষকে নিয়ে। রূপকথার কোন এক রাজকুমারকে নিয়ে। যে কিনা ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়ে আমার কাছে আসবে। পক্ষীরাজের পিঠে চড়িয়ে নিয়ে যাবে তার রাজপ্রাসাদে। সীমাহীন ভালোবাসা দিয়ে নিজের বুকে জড়িয়ে নেবে আমায় আমার স্বপ্নপুরুষ, আমার রূপকথার রাজকুমার। প্রাণভরে শ্বাস নিব আমি তার ভালোবাসাময় উন্মুক্ত বুকে মুখ গুজে। এটুকু বলেই একটু থামল আহি, বার কয়েক শ্বাস নিয়ে ধরা গলাকে আরো শক্ত করে নিল। হ্যাভেন যে ফুঁসে ওঠে তার দিকে ঘুরেছে এবং তার দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করেছে, সেদিকে তোয়াক্কা না করে সে আবারও বলতে শুরু করল, আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন উনি। স্বপ্নপুরুষ হয়ে নয়, স্বপ্নভঙ্গের কারিগর হয়ে আমার জীবনে প্রবেশ করলেন হ্যাভেন তালুকদার। রাজকুমার হয়ে নয়, রাজদৈত্য হয়ে এলেন। পক্ষীরাজ নয়, নিজের পিঠে চড়িয়ে নিয়ে এলেন ওনার প্রাসাদে। দিনের পর দিন মানসিক, শারীরিক দুভাবেই টর্চার করতে শুরু করলেন। দুর্ভাগ্যবশত এই মানুষটাই ছিল আমার জীবনের প্রথম পুরুষ, এই মানুষটার স্পর্শই ছিল প্রথম। আমি আমার সতীত্ব হারিয়েছি এই মানুষটার কাছে। রোজ রোজ আমার সারা অঙ্গে বৈধতার স্পর্শ দিয়েছে এই মানুষটা। জোর করে হোক তবুও এই মানুষটার নাম করে ৩ কবুল পড়েছি আমি। রাত নেই দিন নেই ওনার ক্ষিপ্ততার শিকার হয়েছি আমি। সেই ক্ষিপ্ততার মাঝেই একটুখানি ভালোবাসা খুঁজে বেরিয়েছি। বোকার মতো ভুল ধারণা করে দ্বিতীয়বার যখন ওনাকে ছেড়ে চলে গেলাম, ওনার মনের গভীরে আমার জন্য অসীম ভালোবাসা রয়েছে এই ধারণা করেই উন্মাদের মতো ফিরে এসেছিলাম। ইচ্ছের বিরুদ্ধে, জোরপূর্বক নয়, মন থেকে স্বামী রূপে গ্রহণ করে ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছি। ভালোবাসার মায় আটকাতে চেয়েছি। কিন্তু আমি পরাজিত হয়েছি বারবার ওনার হিংস্রতার কাছে। একজন নিরীহ স্ত্রী হয়ে ওনার সঙ্গ দিতে গিয়েছি আমি, আর উনি বিধ্বস্ত করে ছেড়েছেন আমায়। আমি গিয়েছি ভালোবাসার দাবি নিয়ে, স্ত্রীর অধিকার নিয়ে। আর উনি এসেছেন স্বামী রূপে পশুত্বকে বরণ করে। তবুও সবটা মুখ বুজে সহ্য করেছি, শুনেছি ভালোবাসা দিয়ে পাথরের বুকেও ফুল ফোটানো যায়। শোনা কথাকেই বাস্তবে রূপ দিতে চেয়েছিলাম, আজ আমি ব্যর্থ। এই নরপশুটা আমাকে আমার সন্তানের হত্যাকারী দাবি করে। একটা বারো কি পশুটা নিজেকে প্রশ্ন করেছে এই সন্তান কিসের ফল? না সম্মান, না শ্রদ্ধা, না ভালোবাসা, না স্নেহ, এই সন্তান ছিল ওনার হিংস্রতার ফল। ভালোবাসার জড়ি আলাদা। ভালোবাসা থাকলে আমি আমার সন্তানকে হারাতাম না।
আর 5টা স্বামী স্ত্রীর মধ্যে যেমন স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠে আমার আর ওনার মধ্যে সেই স্বাভাবিকতা কখনোই ছিল না। শুরুটা আমি চাইনি, সেখানে যুক্তি ছিল, শেষটায় সে কেন চায়নি? কেন স্বাভাবিক জীবন বেছে নেয়নি সে? কেন অস্বাভাবিকতাকে বেছে নিল? আজ সব ঠিক থাকলে, স্বাভাবিক থাকলে, আমাদের সম্পর্কে ভালোবাসা থাকলে আমরা স্বাভাবিক জীবন কাটাতে পারতাম। একে অপরকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারতাম, একে অপরের প্রতি যত্নশীল হতে পারতাম। আমাদের জীবনে একটি ছোট্ট প্রাণ নিয়ে আসার জন্য দুজনেই দুজনের দিক থেকে প্রিপেয়ার্ড হতাম। যেখানে সম্পর্কই এলোমেলো, যেখানে মানসিকভাবে সর্বক্ষণ অশান্তি ভোগ করতে হচ্ছে, যেখানে একজন অসুস্থ মস্তিষ্কের অস্বাভাবিক লোককে প্রতিটা দিন সামলাতে হচ্ছে, সেখানে নিজের প্রতি একটু যত্নশীল হওয়ার সুযোগ আমি কোথায় পেয়েছি, কখন পেয়েছি, কিভাবে পেয়েছি? আজ যদি এই লোকটা ঠিক থাকতো তাহলে কি কোনোভাবেই আমার এই দুর্ঘটনাটা ঘটতো, নাকি আগে থেকেই সচেতন হতে পারতাম? আমি নই আমার সন্তানের হত্যাকারী, আপনি মি হ্যাভেন তালুকদার। শেষ বাক্যগুলো প্রচণ্ড উচ্চ স্বরে বলে উঠল আহি। তার প্রতিটা কঠিন বাক্যে উপস্থিত সকলের মস্তিষ্ক হয়ে গেল শূন্যকুম্ভ। তারা প্রতিটি ব্যক্তি খুব গভীরভাবে উপলব্ধি করতে পারল আজ তাদের সামনে অত্যন্ত সাধারণ পরিবারের সাধারণ একটি মেয়ে বা ধনাঢ্য পরিবারের বেঁকে যাওয়া সন্তানের শান্তশিষ্ট ঘরণী দাঁড়িয়ে নেই, বরং তাদের সম্মুখে আজ দাঁড়িয়ে আছে এক সন্তান হারা মা। মায়ের শক্তি যে অনেক বেশি প্রখর। আহির বলা প্রতিটি বাক্য প্রত্যেকের মস্তিষ্কে আঘাত করলেও হ্যাভেনের শুধু মস্তিষ্কে নয়, বুকের অত্যন্ত গভীরে ক্ষতবিক্ষত করতে শুরু করে দিয়েছে। তার হৃদয়ের ক্ষতবিক্ষত হওয়ার শুরুটা কি টের পাবে আহি? লজ্জায় মাথা নিচু করে রয়েছে প্রতিটি ব্যক্তি, শুধু হ্যাভেন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আহির মুখপানে। হুমায়ুন তালুকদার এই মুহূর্তে সকলের সম্মুখে দাঁড়িয়ে বাচ্চা মেয়েটার বিক্ষিপ্ত রূপ দেখতে খুবই ক্লেশবোধ করছিলেন। লজ্জাবোধ, ক্লেশবোধকে যন্ত্রণা বোধ করার জন্য আহির বলা পরবর্তী বাক্যগুলোই যথেষ্ট ছিল। ইচ্ছে করে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন আপনি হ্যাভেন। অসাবধানতাবশত পা ভেঙে যেতেই পারে। আপনার কি উচিত ছিল না ভাঙা পা জোড়া লাগিয়ে আগের ন্যায় সুস্থ, স্বাভাবিক চলাফেরা করা? কিন্তু না, আপনি জেদ ধরে খুঁড়িয়ে খুঁড়িয়েই চলবেন, এতে যদি ব্যথা হয়, যন্ত্রণা বোধ হয়, দোষ দিবেন ভাগ্যের। দোষ দিবেন আপনার পারিপার্শ্বিক অবস্থানরত প্রতিটি মানুষকে। চলার পথে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। কিন্তু পড়ে গিয়ে ওঠার কথা ভাবতে ভুলে যেতে শুধু আপনার মতো মেরুদণ্ডহীনরাই পারে। উঠতে চেষ্টা তো করেনি কেউ, ওঠাতে আসলেও সন্দেহ করে বসেছেন নিশ্চয়ই আপনাকে ওঠানোর পিছনে কারণ একটাই, উঠিয়ে আবার ফেলে দেবে। একবারও বোঝার চেষ্টা করেননি এ পৃথিবীতে প্রতিটি মানুষ সমান নয়। এ পৃথিবীতে প্রতিটি পুরুষ যদি আপনার মতো কাপুরুষ হতো তাহলে আপনার বাবার মতো মহাপুরুষ একটিও খুঁজে পাওয়া যেত না। শুনেছি আপনার মাকেও জোরপূর্বক তার পরিবারের ইচ্ছের বিরুদ্ধে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করেছিলেন আপনার বাবা। সেদিকে গেলাম না, শুধু একটুকু মনে রাখবেন আপনার বাবা আর আপনার মাঝে বিশাল ফারাক, সেই ফারাক থাকাই সে মহাপুরুষ আর আপনি কাপুরুষ। এ পৃথিবীতে প্রতিটি নারী যদি রূপসার মতো হতো তাহলে আমার আপনার মায়ের অস্তিত্ব কি করে রয়ে গেল পৃথিবীর বুকে? যাই হোক, বোঝানোর দিন, সময় সবটারই ইতি ঘটেছে আজ। তবুও শেষ বোঝাপড়াটুকু করেই যাই। এতগুলো দিনে বেশ বুঝতে পেরেছি আপনার সঠিক শিক্ষার অভাব রয়েছে। আপনার বাবা মা আপনাকে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। আপনি বরাবরই একরোখা, জেদি ছিলেন। আপনার এই জেদের কারণেই বরাবর ধ্বংসের দ্বারপ্রান্তেও দাঁড়িয়েছেন আপনি। রূপসাকে নিজের জন্য বাছাই করেছিলেন আপনি, নিজের সিদ্ধান্তকে, নিজের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাবা মায়ের সিদ্ধান্তের পরোয়া না করেই বিয়ে করেছিলেন রূপসাকে। যাকে বলে বললুক বাবার বেঁকে যাওয়া অবাধ্য সন্তান। আপনার অবাধ্যতাকে বরাবরই প্রশ্রয় দিয়েছে আপনার বাবা মা, শুরু থেকে শেষ অবধি আজও আপনার অবাধ্যতাকে তারা প্রশ্রয় দিচ্ছে। রূপসাকে বিয়ে, তারপর বিচ্ছেদ, তারপর মানসিক রোগী হয়ে পড়ে থাকা, সেখান থেকে ঘুরে দাঁড়াতে পরিবারের সাপোর্ট, ডক্টরের সঠিক চিকিৎসাই যথেষ্ট ছিল। কিন্তু আপনার জেদের কাছে পরাজিত হয়েছে আপনার পরিবার। প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলছিল আপনার মস্তিষ্কে। সেই প্রতিশোধ নিলেন। রাজনীতি করে আপনার জায়গাটাও আপনার প্রাক্তনকে দেখিয়ে দিলেন, তার থেকেও সুন্দরী ঘরণী জোগাড় করলেন, সবটাই ভীষণ শান্ত, স্বাভাবিক এবং ঠান্ডা মস্তিষ্কে সম্পন্ন করেছেন। শুধু অশান্ত হয়েছেন আমার বেলায়। অস্বাভাবিক হয়েছেন আমার কাছে। সুস্থভাবে নিজেও বাঁচবেন না, কাউকে বাঁচতেও দেবেন না, আবার কাউকে প্রতিবাদও করতে দেবেন না। আপনি একটা জঘন্যতম অসুখের রোগী। ঘৃণা করি আমি আপনার এই অসুস্থ মস্তিষ্ক, অসুস্থ মনটাকে।
ঘৃণা করি আমি এই আপনি পুরোটাকেই। কথার সমাপ্তি ঘটতে না ঘটতেই আবারও সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল আহি। একবারও ভেবে দেখেননি আপনারা আজ আমার জায়গায় যদি আপনার বাড়ির মেয়ে হিয়া থাকতো তাহলে আপনাদের অনুভূতি কি হতো? মি হ্যাভেন, আপনারও তো একটা ছোট বোন রয়েছে, সেও তো কোন না কোন একদিন কারো ঘরের বউ হবে। আমার সাথে যা ঘটেছে তার বিন্দু পরিমাণ কষ্টও যদি তার ভাগ্যে জোটে আপনাদের সহ্য করার ক্ষমতা কতটা থাকবে? নিজেদের ঘরের মেয়ে বলে খুব গায়ে লাগবে নিশ্চয়ই। ক্ষমতার জোরে নিজের বাড়ির মেয়েকে সেভ নিশ্চয়ই করবেন। আর আমি পরের বাড়ির মেয়ে বলে সবটাই আমাকে দাঁত কামড়ে সহ্য করতে হবে। কারণ আমার তো ক্ষমতাবান বাবা নেই, ক্ষমতাবান একটা পরিবার নেই, আমার বাবা যে খুবই সাধারণ একজন মানুষ। সকলে স্তব্ধ হয়েই রইল। যদিও হ্যাভেনের স্তব্ধতায় সকলেই বিস্ময়ান্বিত, তবুও সে স্তব্ধতা বজায় রেখেই ঠাই দাঁড়িয়ে আছে। আহির আর একটা বাক্য উচ্চারণ করতে ইচ্ছে করল না, এবার সে মুক্তি নিয়ে মুক্তি দিয়েও যাবে। চিরকালের জন্য ত্যাগ করবে এই ঘর, এই সংসার, এই অসুস্থ মানুষটাকে। দুহাত মুঠো করে হাতকড়ার মতো করে নিজ সম্মুখেই ধরল আহি। দুহাতে তার চিকন দুটো স্বর্ণের বালাতে অগ্নিচক্ষুতে কিছু সময় চেয়ে রইল। অতঃপর এক মুহূর্তও সময় নিল না সে বালা দুটো খুলে ফেলতে। রবিনা তালুকদার আতকে উঠল, সে খানিকটা টের পেয়ে গেছে বালা দুটো খুলে ফেলার কারণ। আহির কাছে এসে বাধা দিতে নিলেই আহি ছিটকে সরে গিয়ে ট্রিটেবিলের ওপর বালা দুটো রাখল। হুমায়ুন তালুকদার, হ্যারি, হীরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রমার চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। বলা বাহুল্য হ্যারি, হীরার চোখ দুটো চিকচিক করছে। হুমায়ুন তালুকদারের বুক অনুতাপের আগুনে পড়ছিল। কারণ তিনিও যে এক কন্যা সন্তানের বাবা। অনেক বড় অন্যায় হয়ে গেছে তাদের দ্বারা। নিজ স্বার্থে মগ্ন থেকে কখনোই এই মেয়ে বা এই মেয়ের পরিবারের কথা ভাবা হয়ে ওঠেনি। কখনো খেয়াল করেও খেয়াল করা হয়নি নিজ ছেলের বর্বরতা। রবিনা তালুকদার শত বাধা দিয়েও আহিকে আটকাতে পারল না। আহি বালা দুটো খোলার পর কানের ছোট্ট দুলজোড়া, গলায় থাকা চিকন স্বর্ণের হার সহ নাকের নাকফুলটাও খুলে ফেলল। নাকফুল খোলার পর মুহূর্তেই প্রবল অস্থিরতা চেপে ধরল হ্যাভেনকে। পুরো শরীর ঘেমে একাকার অবস্থা তার। এতটা সময় সে যতবার কিছু বলতে চেয়েছে, যতবার কিছু করতে চেয়েছে, অদৃশ্য এক বাধা, অদৃশ্য এক অনুতাপ আটকে দিয়েছে তাকে। কিন্তু যেই মুহূর্তে আহি ক্ষিপ্ত হয়ে স্বামীর দেওয়া সকল চিহ্ন খুলতে শুরু করল, সেই মুহূর্তেই তার অস্থিরতার মাত্রা বেড়ে গেল 4 গুণ। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে। পুরো পৃথিবীটা কেমন যেন ঘুরছে। চারদিকে অন্ধকার নেমে আসছে ক্রমাগত। তাহলে কি সে ঢলে পড়বে পৃথিবীর বুকে? তাহলে কি আবারও পুরনো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে খুবই নৃশংসভাবে? এত বেশি অসহনীয় যন্ত্রণা কেন হচ্ছে তার? কেন মনে হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সম্পদটাই আজ হারাতে বসেছে সে? এত বেশি দহন কেন হচ্ছে তার বক্ষস্থলে? এক কাপড়ে বাড়ি ছাড়ল আহি। শত জোর করেও রবিনা তাকে আটকাতে পারেনি। হ্যারি, হীরাকে হুমায়ুন তালুকদার যেতে বললেও আহি ক্রোধান্বিত স্বরে বলেছে তার পিছু কেউ নিলে সেক্ষণেই সে নিজেকে শেষ করে দেবে। তাকে শত চেষ্টা করেও শত জোর দিয়েও আজ ফেরানো যাবে না। যদি কেউ ফেরায় তাহলে লাশ হয়ে বেরিয়ে যেতে খুব একটা সময় সে নেবে না। ভয় হ্যারি, হীরা দুজনেই চুপসে গিয়ে সদর দরজার বাইরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বিক্ষিপ্ত আহির চলে যাওয়া দেখল। কয়েক সেকেন্ডের মাঝে রমা, রবিনা তালুকদার, হুমায়ুন তালুকদার ছুটে এলেও আহিকে আর পেল না। তারা আসার পূর্বেই সিএনজিতে উঠে পড়েছে আহি। শুধু নির্বাক দৃষ্টিতে মেইন রাস্তার দিকে তাকিয়ে থাকতে দেখল হ্যারি, হীরাকে। তারা তিনজনও অশ্রুসিক্ত নির্বাক দৃষ্টি মেলল রাস্তার দিকে। কিন্তু তারা কি জানে সকল অভিযোগ, সকল পাপের ভিড়ে চাপা পড়ে গিয়ে তাদের একমাত্র পুত্র সন্তান জ্ঞানশূন্য হয়ে ঢলে পড়েছে গৃহতলে। পর্ব 28। একটিমাত্র পুত্র সন্তান হুমায়ুন তালুকদারের। একটিমাত্র পুত্রবধূও। সুখের সংসার, ভরা সংসারের পরিবর্তে সংসারে নেমে এলো দুঃখ, অশান্তির সাথে শোচনীয় অবস্থা। ছেলের চেকআপ চলছে। জ্ঞান ফেরার পর কোন প্রকার অশান্তির সম্মুখীন যেন হতে না হয় তাই হসপিটালে নিয়ে যাওয়া হয়নি। অপরিচিত কোন ডক্টরের শরণাপন্নও হয়নি। হ্যাভেনের বন্ধুমহলেরই একজন ডক্টরকে নিয়ে আসা হয়েছে। মাথায় পানি দিয়ে শরীর মুছে দেওয়ার ফলেই জ্ঞান ফিরে হ্যাভেনের। জ্ঞান ফিরতেই কেমন আকুল দৃষ্টি নিক্ষেপ করে চারদিকে। শেষে নিরাশ হয়ে চোখ বুজেও ফেলে। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘ এক নিঃশ্বাস। মস্তিষ্কে অনবরত বাজতে থাকে আহির বলা প্রতিটি তিক্ত সত্য বাণী।
মেয়েটি শুধু তিক্ত বাণী শুনিয়ে যায়নি, বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে তার অপারগতাকে। হ্যাঁ, নিজ স্ত্রীকে যোগ্য সম্মান, যোগ্য ভালোবাসা দিতে ব্যর্থ হয়েছে সে। ব্যর্থ হয়েছে স্বামী হিসেবে, ব্যর্থ হয়েছে বাবা হিসেবে। সে আহির দিকে মাত্র একটি আঙুল উঠিয়েছিল, কিন্তু বাকি 4টা আঙুল যে নিজের দিকে নিজেই নিজের অজান্তে তাক করেছিল টেরি পায়নি। আহি সেই বাকি 4টা আঙুল ঠিক সচক্ষে দেখিয়ে দিয়েছে, শুধু তাকে নয়, তার পরিবারের প্রত্যেকটি ব্যক্তিকে দেখিয়ে দিয়ে গেছে। আসল অপরাধী খুব নিখুঁতভাবে চিহ্নিত করেও গেছে, একটুও খুঁত রাখেনি। অনুতপ্ততায় বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে হ্যাভেনের। সত্যি যদি একটু স্বাভাবিক সে থাকত, তিক্ত অতীতকে বর্তমানে টেনে না আনত, জোরপূর্বক মেয়েটাকে নিজের জীবনে যখন নিয়েই এসেছিল সম্পর্কটাকে সম্মানের সঙ্গে যদি গ্রহণ করত, নিজের বউয়ের প্রতি একটু যত্নশীল যদি হতো, আজ এই দিন দেখতে হতো না। নারীর সব সার্থকতা যেমন মা হওয়াকে কেন্দ্র করে, পুরুষের সার্থকতাও তো বাবা হওয়াকে কেন্দ্র করে। তাহলে সে কেন রূপসার আঘাতকে বয়ে বেড়াচ্ছিল? হোঁচট খেয়ে পড়ে গিয়ে কেন ওঠার চেষ্টা করেনি সে? আহির গর্ভে তার অংশ স্বল্প দিন ঠাঁই পেয়েছিল, এই স্বল্পতা দীর্ঘও তো হতে পারত। কেন সে মেয়েটিকে ভালোবাসল না? ভালোবাসাবিহীন তার সন্তানও যে অভিমান করে তার কাছে এলো না। ভালোবাসাবিহীন কোন কিছুই যে চিরস্থায়ী হয় না। কেন সে একটি বারের জন্যও নিজের করা অন্যায়, নিজের করা ভুলগুলো টের পেল না? কেন সে ভালোবাসল না তার বিবাহিতা স্ত্রীকে? বুকের ভিতরটা জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে হ্যাভেনের। এমন জ্বলন্ত মুহূর্তে চেক আপ করার পর যখন হ্যাভেনের চোখ দেখার জন্য এগিয়ে যায় ডক্টর মারুফ, হ্যাভেন তখন ক্ষিপ্ত হয়ে তাকিয়ে মারুফের কলার চেপে ধরে, চিৎকার করে বলে ওঠে, এই ডাক্তার, এমন কোন ওষুধের নাম লিখে দে যে ওষুধ সেবন করলে বউয়ের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা যায়। হ্যাভেনের এমন আজগুবি কথাবার্তা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল মারুফ। যদিও সে একজন মনোরোগ বিশেষজ্ঞ, তবুও হ্যাভেনের এহেন আচরণে না হেসে পারল না। হ্যাভেনের হাত সরানোর চেষ্টা করতে করতে জোরপূর্বক হাসিটা চেপে রেখে বলল, ভাই কলার ছাড়, আগে তোর পুরো সমস্যার কথা তোর মুখেই শুনি, তারপর সমাধান দিচ্ছি। এই শালা, কি বললাম শুনিস নাই? বউয়ের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা যায় কোন ওষুধ সেবন করলে, নাম বল। হ্যারি, হীরা হ্যাভেনকে শান্ত করার জন্য ছুটে বিছানার পাশে এলো। হ্যারি হ্যাভেনের কাঁধ স্পর্শ করতেই হ্যাভেন মারুফের কলার চেপে ধরা অবস্থায় হ্যারির দিকে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করল। হ্যারির মুখটা ভীষণ ছোট হয়ে গেল, তখন হ্যাভেনকে ছেড়ে দিয়ে সে মাথা নিচু করে ঠাই দাঁড়িয়ে রইল পাশে। হীরাও চুপচাপ দাঁড়িয়ে আছে। ভাইদের থেকে দৃষ্টি সরিয়ে আবারও মারুফের দিকে দৃষ্টি ফেলল হ্যাভেন। এবার সকল অস্থিরতাকে বর্জন করে কেমন আকুতিভরা দৃষ্টিতে তাকিয়ে আছে হ্যাভেন। মারুফ এক ঢোক গিলে ঠোঁটের কোণে জোরপূর্বক হাসিটি বজায় রেখে কিছু বলতে নিবে তার আগেই হ্যাভেন আবারও বলল, এই ডাক্তার, এমন কোন ওষুধের নাম লিখে দে যা সেবন করলে বউয়ের প্রতি প্রেম, ভালোবাসা উৎপন্ন হবে। এ কি পাগলামি কথাবার্তা? বউয়ের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার জন্য ওষুধ সেবন করবে হ্যাভেন তালুকদার? বউয়ের প্রতি প্রেম, ভালোবাসা উৎপন্ন করার জন্য কোন সায়েন্টিস্ট ওষুধ তৈরি করেছে বলে তো জানা নেই ডক্টর মারুফের। তাহলে তার এমপি বন্ধু এসব কি ভুলভাল বকছে? সে যাই হোক না কেন, কোন সায়েন্টিস্ট যদি এমন কোন ওষুধ উৎপন্ন করতে নাও পারে, হ্যাভেন তালুকদারের বংশধরকে দিয়ে হলেও এই অসাধ্যকে সাধন করা চাই। কেসে উঠল মারুফ। বলল, আমার মনে হয় বিষয়টা যখন তোর মাথা থেকেই বেরিয়েছে তখন তুই না পারলেও এই অসাধ্য সাধন তোর ছানাপোনা দ্বারাই সম্ভব হবে। রুবিনা তালুকদার চোখের সামনে আবারও ছেলের এমন উদ্ভট আচরণ দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। হুমায়ুন তালুকদার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ধমকে উঠলেন। বললেন, আহ রুবিনা, কান্নাকাটি থামাও, নয়তো এ ঘর ছেড়ে বেরিয়ে যাও। স্বামীর ধমকে এবার ডুকরে কেঁদে উঠলেন রুবিনা তালুকদার। হ্যারি তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে নিলেই হ্যারির বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। হ্যারি তার মাথায় হাত বুলিয়ে বলতে থাকল, কিছু হবে না বড় মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে নেব আমরা। রুবিনার ক্রন্দনধ্বনি শুনতে পেয়ে মারুফের আর মজার মুড রইল না। তাই বিষয়টা সিরিয়াসলি নিয়ে বলল, তুই শান্ত হয়ে আমার কথা শোন, পাগলামি করিস না। আমাকে তোর ট্রিটমেন্ট করার সুযোগ দে, সব ঠিক হয়ে যাবে। ভাবির সাথে তোর সম্পর্কও স্বাভাবিক হয়ে যাবে, ছাড় আমায়। আমাকে আমার কাজ করতে দে। না ছাড়ব না। তুই তো ডাক্তার, বাবার টাকা খরচ করে ডাক্তারি বিদ্যা শিখেছিস, আজ আমি দেখতে চাই তুই কেমন বিদ্যা শিখেছিস।
আমি আমার রোগ বলবো আর তুই লিখবি প্রেসক্রিপশন। সম্পূর্ণ স্বাভাবিকভাবে আমার বউকে ফিরিয়ে আনতে চাই আমি। বউ যদি আমার না ফেরে রে মেরে দিব তোকে আমি। চোয়াল শক্ত করে ঘাড় ঘুরিয়ে রক্তিম চোখে দাঁত চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলল হ্যাভেন। মারুফ দাঁত কেলিয়ে হেসে দিল। বলল, দোস্ত সত্যি বলছি, তুই আমাকে ছাড়, ওষুধ না দিতে পারলেও আমি যেহেতু বিবাহিত সেহেতু অনেক ধরনের প্রাকৃতিক টিপস দিতে পারবো। এটুকু বলেই থেমে গেল মারুফ। রুবিনা আর হুমায়ুন তালুকদারের জন্য বেশি মুখ খুলল না। হাজার হলেও বাবা মা সমতুল্য তারা। এটুকুই মুখ ফসকে বলে বেশ লজ্জা লাগছে তার। তার কথা শুনে হ্যাভেন তাকে ছেড়ে দিল। কেমন যেন চোখ মুখ মিলিয়ে গেল তার। তবে বুঝল ভিতরে ভীষণ ঝড় উঠেছে। সে ঝড় কালবৈশাখী ঝড়ের থেকে কম নয়। আর এই ঝড় ততক্ষণ থামবে না যতক্ষণ না তার অর্ধাঙ্গিনীকে কাছে না পাবে সে। হ্যারিকে চোখের ইশারায় কিছু বোঝালো মারুফ। কয়েক সেকেন্ডের মধ্যেই সকলে রুম ত্যাগ করল। রুমে রয়ে গেল শুধু হ্যাভেন, হ্যারি আর মারুফ। প্রায় 1 ঘন্টা নাগাদ আলোচনা চলল তাদের ভিতর। মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ায় সেন্সলেস হয় হ্যাভেন। যেদিন রূপসার সঙ্গে জিসানকে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিল সেদিনই প্রথম চাপটা পড়েছিল মস্তিষ্কে। বিশ্বাসঘাতকতার কাছে পরাজিত হয়েছিল তার মন, মস্তিষ্ক দুটোই। কিন্তু ভালোবাসার কাছে কি করে পরাজিত হবে সে? রূপসা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। একই সঙ্গে ভালোবাসার মানুষ এবং প্রিয় বন্ধুর করা বেইমানির শিকার হয়েছিল সে। সে ধাক্কাটা তার কাছে ভীষণ যন্ত্রণার হলেও আহির দেওয়া ধাক্কাটা ছিল ভীষণ অসহনীয়। অতীতে বিনা দোষে শাস্তি ভোগ করেছিল সে। বর্তমানে দোষের অন্ত নেই তার। এই দোষ, এই পাপ প্রতিনিয়ত কুরে কুরে খাবে তাকে। যে নারী বিশ্বাসঘাতকা করেছে, যে নারী বেইমানি করেছে তাকে ছেড়ে থাকা, তাকে ভুলে থাকা সম্ভব, কিন্তু যে নারী ভালোবাসা, যত্ন দিয়ে আগলে রেখেছিল তাকে ছেড়ে থাকা, তাকে ভুলে থাকা কি আদৌ সম্ভব? রূপসা তার সাথে বেইমানি করেছিল, সেই বেইমানির জন্য তাকে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয়েছে। আহিত বেইমানি করেনি, বরং তার সকল হিংস্রতাকে দিনের পর দিন সহ্য করেছে। তাকে দিনের পর দিন আগলে রাখার চেষ্টা করেছে। ভালোবাসায় ভরিয়ে দিতে চেয়েছে, তবে সেই ভালোবাসার বিনিময়ে তাকেও তো শাস্তি দেওয়া উচিত। বেইমানির শাস্তি যেমন ভয়ঙ্কর হয়, ভালোবাসার শাস্তিও ভয়ঙ্কর হওয়া উচিত। বেইমানির শাস্তি যেমন ভয়ঙ্কর বেইমানি দিয়ে পুষিয়েছিল, ভালোবাসার শাস্তিও তো ভয়ঙ্কর ভালোবাসা দিয়ে পোষানো উচিত। কিন্তু তার যে ধৈর্য ভীষণ কম। ধৈর্য ধারণ করে ঠান্ডা মস্তিষ্কে ভালোবাসা দিয়ে ওই মেয়েটাকে কি করে নিজের নিয়ন্ত্রণে আনবে? ক্রমশ অস্থিরতারা আক্রমণ করতে থাকলো তাকে। বিছানায় আধশোয়া হয়ে বসে অস্থিরতায় ডুবে আছে হ্যাভেন। তার বাম পাশে হ্যারি অত্যন্ত চিন্তিত ভঙ্গিতে বসে আছে। ডান পাশে মারুফ মোড়ায় বসে বিছানায় কনুই ভর করে দুহাতের ওপর মাথা ঠেকিয়ে চিন্তা করে যাচ্ছে সমস্যা সমাধান করার। একদিকে সে একজন চিকিৎসক, অন্যদিকে হ্যাভেনের বন্ধু, দুইয়ে মিলিয়ে দায়িত্বটা ভীষণ সিরিয়াস। এর মধ্যে মারুফ হ্যাভেনকে বশে এনেছে। হ্যাভেন মারুফকে কথাও দিয়েছে সে তার এই বাজে অসুখের চিকিৎসা করবে। যে অসুখের জন্য তার বউ তাকে ঘৃণা করে, যে অসুখকে কেন্দ্র করে তার বউ তাকে নিজ সন্তানের হত্যাকারী অভিযোগ করে গেছে, সেই বিশ্রী অসুখের চিকিৎসা সে অবশ্যই করবে। অবশ্যই সে তার বউকে দেখিয়ে দেবে তার মন, মস্তিষ্ক কোনোটাই আর অসুস্থ নেই। সবশেষে অঢেল ভালোবাসা দিয়ে সম্মানের সাথে বউকে ঘরে তুলে প্রমাণ করে দেবে সে কাপুরুষ নয়। সকলের ভাবনাচিন্তার অবসান ঘটল মারুফের বিচলিত কণ্ঠস্বরে। হ্যারি, এখনই ভাবিকে কল কর এবং বল হ্যাভেন তার চলে যাওয়া মেনে নিতে না পেরে ভীষণ অসুস্থ হয়ে হসপিটাল ভর্তি রয়েছে। এও বল তুই নিজে তাকে নিতে যাবি। সিএনজি থেকে নামতেই আজম খান দ্রুত এগিয়ে এসে ভাড়া মিটিয়ে মেয়ের কাঁধ চেপে ধরলেন। সিএনজিতে থাকা অবস্থাতেই সিএনজি ড্রাইভারের ফোন থেকে বাবাকে ফোন দেয় আহি। বাবা মা ব্যাকুল হয়ে মেয়ের জন্য অপেক্ষা করছিল। তাদের আদরের প্রথম সন্তান আহি। হয়তো কোটিপতি নয় তারা, তবুও জন্মের পর থেকে মেয়ের কোন চাওয়া অপূর্ণ রাখেনি। সবচেয়ে বড় কথা ভালোবাসা, আদর, যত্নে ত্রুটি রাখেনি। আদরের সেই সন্তানটাকে যখন জোরপূর্বক শহরের এক নেতার ছেলে বউ করে ঘরে তুলল, ইচ্ছে থাকা সত্ত্বেও প্রতিবাদ করতে পারেনি। বড় ঘরে তাদের মেয়ে সুখী হবে এই ভেবে খুশি হলেও বড় ঘরে যাওয়ার পদ্ধতিতে খুবই দুঃখ পেয়েছিলেন তারা। উপায় না থাকায় কিছু করতে পারেনি কখনো। কিন্তু মেয়ে ফিরে আসার খবর পেয়ে তাদের বুক থেকে পাথর নেমে গেছে। বাবা মা হয়ে সন্তানকে রক্ষা করতে না পারার অপরাধবোধ যে তিলে তিলে শেষ করে দিচ্ছিল তাদের।
বাবাকে পেয়ে বুক ভেঙে চোখ ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল আহির। কিন্তু তাকে যে কাঁদলে চলবে না। নিজেকে শক্ত রাখতে হবে। অনেক কঠিন সময় পাড়ি দিতে হবে এখন তাকে। লড়াই করতে হবে নিজের আত্মসম্মানকে গড়ে তোলার লড়াই। নিজের মর্যাদা রক্ষা করার লড়াই, সর্বোপরি নিজের প্রতি হওয়া সকল অন্যায়ের জন্য অন্যাকারীর বিরুদ্ধে লড়াই। একদিকে প্রিয় অপর দিকে অপ্রিয়, একদিকে ভালোবাসা অন্যদিকে ঘৃণা, এই লড়াই যে ভীষণ কঠিন। নিজেকে তৈরি করতে হবে, তাকে প্রস্তুত করতে হবে নিজেকে। প্রিয়র চেয়েও অপ্রিয় ওই মানুষটার অপরাধের সঠিক শাস্তি প্রদানের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। অনুভূতিকে আঘাত করার মতো বড় শাস্তি পৃথিবীতে আর দুটি হতে পারে না। তার হিসেবে যদি খুব একটা ভুল না হয় তবে সে সময় এসে গেছে, খুব শীঘ্রই তার প্রতি হওয়া সকল অন্যায়ের জবাব পাবে ওই ভালোবাসায় ঘেরা ঘৃণ্য মানুষটা। বাড়িতে ঢুকতেই ছোট বোন দৌড়ে এসে জাবটে ধরল। শরীর ফুরবল থাকায় টাল সামলাতে না পেরে দুকদম পিছিয়ে গেল আহি, তবুও বোনকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে কেঁদেই ফেলল। বোনের গালে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। শক্ত করে জড়িয়ে ধরে ভাঙা আওয়াজে বলল, আমার অনা, আমার অনা, কত বড় হয়ে গেছে আমার অনা। ও আব্বু, 2 বছর কি অনেক বেশি সময়? আমার অনা বড় হয়ে গেল আর আমি দেখতেও পারলাম না। আপু বলেই ডুকরে কেঁদে উঠল অনা। আহির মা সাজি এসে দুমেয়েকে একসঙ্গে জড়িয়ে ধরে স্বামীর দিকে তাকিয়ে ভেজা গলায় বলল, দেখেছ আমার পাগলি মেয়েদের কাণ্ড? এইভাবে কেউ কাঁদে? দেখি অনা শর্ত, দেখি আমার কলিজাটার মুখটা দেখি ভালো করে। অনা চোখের পানি মুছে সরতেই আহি ঠোঁট ফুলিয়ে আম্মু বলে ডুকরে কেঁদে উঠল। সাজিও মেয়েকে বুকে জড়িয়ে অনেক সময় কাঁদল। বলল, মারে, আমার প্রতিটা রাত নির্ঘুম ছিল। তোর আব্বু গত 2 বছর ধরে খাওয়া দাওয়া একেবারেই কমিয়ে দিচ্ছে। মানুষটা ভিতরে ভিতরে খুব অপরাধবোধে ভোগে, আমরা কেউ ভালো ছিলাম না রে মা। সাজি মেয়েটারে ঘরে নিয়ে বসতে দাও, খেতে দাও। কথা বলার অনেক সুযোগ পাবে, যাও ঘরে যাও। আহি মাকে শক্ত করে জড়িয়ে বুকে মাথা রেখে বাচ্চাদের মতো ফোপাচ্ছে। সাজি মেয়ের এমন ফোপানোতে চমকে মাথায় হাত বুলাতে বুলাতে প্রশ্ন করল, সোনা মা, ও মা, কি হয়েছে? এমন করে কান্না করো কেন? মায়ের কোলে ফিরে কাঁদতে হয় না তো মা, হাসতে হয়? মা মেয়ের আবেগী মুহূর্তেই আজম খেয়াল করল আহির পরনে শুধু শাড়ি, একটা গয়না গায়ে নেই, এমনকি নাকের ফুলটা অবধি না। সাজিও মেয়ের মুখ তুলে আদর করতে গিয়ে নাক খেয়াল করল, সঙ্গে সঙ্গেই আতকে ওঠে বলল, আহি রে, এটা কি? আহি মায়ের আতকে ওঠার কারণ বুঝতে পেরে থেমে গেল। আচমকাই কান্না থামিয়ে মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ঘরের দিকে চলে গেল। সাজি 2 মেয়ের জন্য খাবার বেড়ে টেবিলে রাখছে। অনেকদিন পর ঘরটাকে ভরপুর লাগছে। 2 সন্তান তার, অথচ 2 বছর এক সন্তান কাছ ছাড়া ছিল। মায়ের মন যে কতখানি উতলা হয়েছিল তা বোধ হয় ভাষায় প্রকাশ করতে পারবে না সাজি। আগে মেয়েকে প্রাণ ভরে খাওয়াবে, 2 চোখ ভরে চেয়ে দেখবে, তারপর মেয়ের যদি ইচ্ছে হয় কি হয়েছে বলতে, তবে সে শুনবে। নিজে থেকে মেয়েকে কোন প্রশ্ন করে কষ্ট সে আর দেবে না। আহি গোসল করে বের হতেই দেখতে পেল অনা বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে। বোনটা কেমন বড় হয়ে গেছে। 6-এ পড়ে, এখন পরনে মেরুন রঙের ভাটিকা 3 পিস। চুলগুলো ঘাড় ছেড়ে পিঠে পড়েছে। আহির মনে হচ্ছে তার অগোচরেই বোনটা কত বড় হয়ে গেল। মুচকি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলল, চল, খুব খিদে পেয়েছে। অনাও খুব খুশি হয়ে বোনের হাত চেপে ধরে খাবার রুমে চলে গেল। খেতে বসেছে কেবলই তখনই আজমের ফোনে অচেনা এক নাম্বার থেকে কল এলো। রিসিভ করতেই হ্যারি পরিচয় পর্ব সেরে আহির কথা জিজ্ঞেস করল। আজম মেয়ের দিকে তাকাতেই দেখল আহি চিন্তিত ভঙ্গিতে তার দিকেই চেয়ে আছে। অপেক্ষা না করে ফোনটা মেয়ের দিকে এগিয়ে দিল আজম। আহিও কোন বাক্য বিনিময় না করেই ফোনটা নিয়ে কানে দিল। হ্যালো, কে? ভাবি মা, আমি হ্যারি। তুমি তো চলে গেলে, এদিকে ভাইয়া খুব অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে ভর্তি। বারবার তোমার নাম নিচ্ছে, আমি এখনই তোমাকে নিতে আসছি, তুমি তৈরি থেকো। তাচ্ছিল্যের হাসি হাসল আহি। নিজের ভিতর পুষে রাখা দীর্ঘ নিঃশ্বাসটুকু ছেড়ে বলল, অসুস্থ হয়েছে, মরে তো যায়নি, এত উত্তেজিত না হয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করো। আর হ্যাঁ, এমপি সাহেবকে বলে দিও গায়ের জোরে আমাকে নিতে পারলেও বুদ্ধির জোরে কখনোই পারবে না। এটাও বলে দিও আমাকে গায়ের জোর ছাড়া আর কোন জোরেই তার কাছে নিতে পারবে না। সেটার জন্য মাথায় যে ঘিলুর প্রয়োজন সেটা অন্তত তোমার বড় ভাইয়ের নেই। আশা করি নেক্সট কেউ আমাকে বিরক্ত করবে না। আমি অপেক্ষায় রইলাম। তোমার ভাইয়ের 9 ডিভোর্স পেপারের বলেই দুম করে ফোন কেটে সুইচ অফ করে দিল আহি। পর্ব 29।
আহির সাথে ফোনালাপ শেষে মুখটা বেশ কাচুমাচু করে বসে রইল হ্যারি। ফোনের লাউড স্পিকার বাড়ানোর ফলে সমস্ত বাক্যই শুনতে পেয়েছে হ্যাভেন এবং মারুফ। হ্যাভেন ভ্রু কিঞ্চিত কুঁচকে তাকিয়েই আছে হ্যারির দিকে। মারুফ গভীর চিন্তায় মগ্ন। বেশ খানিকটা সময় অতিবাহিত হতেই হ্যারির দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করল হ্যাভেন। প্রশ্ন করল, বাপের বাড়ি গিয়ে তার সাহস খুব বেশি বেড়ে গেছে মনে হয়? হ্যারির তখন বলতে ইচ্ছে করল, বাপের বাড়ি গিয়ে নয় বরং শ্বশুর বাড়ি থাকাকালীনই সাহসটা জন্ম নিয়েছে শতক তরুণ এমপি সাহেবের অর্ধাঙ্গিনী সে। সাহস না থাকলে চলে নাকি? এখন দেখো এই সাহস তোমায় কোন অবধি নিয়ে যায় ভাই সাহেব। কিন্তু সে উচ্চবাক্যে কিছু বলার পূর্বেই মারুফ বলল, আরে নারী জাতির ধর্মই এটা দোস্ত বরের সাথে রাগারাগি করে বাপের বাড়ি যাবে আর ভয় দেখানোর জন্য ডিভোর্স করবে, কিন্তু যেই ডিভোর্স দিতে যাবি অমনি কান্নাকাটি করে বন্যা বইয়ে দেবে। আমি ডিভোর্স দিতে যাব? তোর মনে হয় আমি ওকে ডিভোর্স দিব? বলেই চোখ কটমট করে তাকালো। দিবি না তাহলে কি দরকার ছিল মেয়েটার অসহায় মুহূর্তে ডিভোর্সের নাম নেওয়ার? সেই সময় আমি দিশেহারা ছিলাম মারুফ। আমার মাথা কাজ করছিল না। আচ্ছা যা হয়েছে তা নিয়ে হিসাব নিকাশ করে লাভ নেই, বরং কিভাবে ভাবিকে ফেরানো যায় সেটা ভাব। আর শোন, ভাবিকে ফেরানোর আসল মন্ত্র হচ্ছে সম্মানের সঙ্গে প্রেমিক পুরুষ হওয়া, এক সমুদ্র ভালোবাসা তার পদস্থলে উজাড় করে দেওয়া। তাকে বোঝানো তুই তাকে ছাড়া শূন্য, তুই তাকে ছাড়া পুরোপুরি দেবদাস, আর কোন প্রকার জোর জবরদস্তি দিয়ে নয়, প্রেম ভালোবাসা দিয়ে বাঁধার চেষ্টা কর, তবেই সাকসেস হবি। মারুফের কথার প্রত্যুত্তরে কিছু বলল না হ্যাভেন, শুধু হ্যারির দিকে তাকিয়ে খানিকটা অভিমানী সুরে বলে উঠল, আমার মাথায় না হয় ঘিলু নেই, তার মাথায় তো খুব ঘিলু, তাহলে সে কেন মেডিসিনগুলো সঙ্গে নিল না? সে যে অসুস্থ এটুকু খেয়াল কি তার নেই? মেজাজ দেখিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। হ্যারি কিছু বলতে নিবে তার পূর্বেই মারুফ আবারও ব্যঙ্গ করে বলল, তোর বউ মনে হয় আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ছেড়েছে। যে খুশির ঠেলায় সেজেগুজে খাদ্যপানীয় ওষুধপত্র সব খেয়াল করে সঙ্গে নিয়ে যাবে। রাগ করেছে বাধা নেই, বর ভুল করেছে শাস্তি দিক বাধা নেই, কিন্তু নিজের ব্যাপারে এটুকু বেখেয়ালি করলে অবশ্যই আমি বাধা হয়ে দাঁড়াবো। মারুফ সেদিন না হয় সে জানত না, তাই বৃষ্টিতে ভিজেছে, আজ সে জানে সে কতটা অসুস্থ, তাহলে মেডিসিন কেন সঙ্গে নিল না এই কৈফিয়ত তাকে দিতেই হবে। বলেই বিছানা ছাড়তে উদ্যত হলো হ্যাভেন। মারুফ আতকে ওঠে, তার হাত আটকে প্রশ্ন ছুড়ল, তুই কি একেবারের জন্যই বউটাকে হারাতে চাইছিস? উল্টাপাল্টা কথা বলে মাথা বিগড়াবি না তো মারুফ, আমি তাকে নিতে যাচ্ছি। উল্টাপাল্টা বলছি না, আমি বলছি তুই আজ রেস্ট কর, ভাবিও কিছুদিন বাবার বাড়ি থাকুক, মনটা ফ্রেশ করুক, মাথা ঠান্ডা হোক, রাগ অভিমান পড়ে যাক, তারপর তুই ওনাকে গিয়ে নিয়ে আয়। সে অবধি তুই নিজের ট্রিটমেন্টও কর। এতগুলো দিন আমার অসুস্থ বউটাকে বিনা চিকিৎসায় একা ফেলে রাখবো আমি? চোখ কটমট করে তাকিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে কথাটা বলল হ্যাভেন। হ্যাভেনের এহেন আচরণ এবং বাক্যে বিড়বিড় করে মারুফ বলল, ওরে আমার বউওয়ালারে ব্যাটা সাইকো। বউয়ের ওপর টর্চার করার সময় এই দরদ কোথায় ঘাপটি মারছিল? বউয়ের প্রতি অন্যায় করার সময় এই দর্দগুলো উপচে উঠলেই তো কাজ হতো। ভাইয়া তুমি চিন্তা করছো কেন? ভাবিকে মেডিসিনগুলো আমি বাহিরা পৌঁছে দেব, তাহলেই তো হবে। হ্যারির কথায় খানিকটা শান্ত হয়ে বসল হ্যাভেন। মারুফও হ্যাভেনের হাত ছেড়ে বলল, হ্যাঁ আমিও সেটাই বলতে চাচ্ছি, তুই ভাবিকে মেডিসিনগুলো পাঠিয়ে দে, নিজেও রেস্ট কর, দুজনই আলাদা থেকে নিজেদেরকে একটু সময় দে। নিজের চিকিৎসাও করাতে থাক, কটা দিন যাক, দেখ পরিস্থিতি কি দাঁড়ায়। হ্যারি, হীরা দুজন একসঙ্গেই গিয়েছিল আহির বাবার বাড়ি। সেখানে তাদের দুজনের আদর যত্নের কোন ত্রুটি রাখেনি কেউ। পেট পুরে খাওয়িয়ে তবেই ছেড়েছে দুভাইকে। সাথে বড় ভাইয়ের অবস্থা শুনে সকলেই ভড়কে গেছে। তবু একটুও মন গলেনি আহির। সব শুনেও কাট গলায় সে বলে দিয়েছে, এসব নাটক করে লাভ নেই, ভালোয় ভালো এমপি সাহেবকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিতে বলবা। আমি চাইলে ওই ব্যাপারে আগাতে পারছি না, কপাল খারাপ কিনা। এমপির বিরুদ্ধে কেস কেউ নিতে চাইবে না। এখানে তো একটা সংসার ভাঙ্গনের বিষয়, সেক্ষেত্রে আমি আগালে তেমন লাভ হবে না, বরং সবাই সেই ওনার মতামত, ওনার পারমিশন চাইবে, এর থেকে ভালো বিষয়টা ওনার দিক থেকে এগোক। আহির কাঠিন্য সে রূপের কাছে পরাজিত হয়েছে। হ্যারি, হীরা মেডিসিনগুলো নিতে চায়নি, কিন্তু রুবিনা তালুকদারের কথা বলে বুঝিয়ে শুনিয়ে দিয়েছে। আসার সময় আহি শান্ত গলায় এটুকু বলে দিয়েছে, শোনো যত যাই হোক উনি যে নিজের ট্রিটমেন্ট করাতে রাজি হয়েছে এটুকু শুনে খুশি হলাম, আশা করি নেক্সট কোন মেয়ে ওনার জীবনে আসলে আমার মতো ভুগবে না। হ্যারি,
হীরা শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিল, প্রত্যুত্তরে কিছু বলতে পারেনি। উঠান পেরিয়ে টিনের গেট পেরোনোর সময় হ্যারি শুধু এটুকু বলে এসেছে, তোমার হাতের খাবার আবার কবে খেতে পারবো ভাবিমা? রোজ নিয়ম করে যত্ন সহকারে বড়মার পর তুমি ওভাবে রেঁধে খাওয়িয়েছ। যাই ঘটুক না কেন, অভিমানের পালা শেষে আমরা আমাদের দ্বিতীয় মাকে সম্মানের সঙ্গে ঘরে ফিরিয়ে নিতে চাই ভাবিমা। মা হারিয়েছে বহু বছর পূর্বে, বড়মায়ের পর তোমার করা যত্নগুলোই মনে গেঁথে আছে। বয়সের দিক দিয়ে আমার অনেক ছোট তুমি, কিন্তু সম্মানের দিক দিয়ে তোমার স্থান অনেক উচ্চ ভাবিমা। হীরার চোখ দুটো চিকচিক করছিল, তখন সে কাপা কণ্ঠে এটুকু বলল, আপনি খুব শীঘ্রই ফিরবেন ভাবিমা? বাড়িটা একদম শূন্য শূন্য লাগছে। খুব শীঘ্রই আপনি ফিরবেন, যেভাবে চান সেভাবেই ফিরবেন, তবুও আপনি ফিরবেন। ওদের দুজনের অমন আকুতি দেখে নিজের আবেগকে আর লুকিয়ে রাখতে পারেনি আহি। ছলছল চোখে চেয়ে সে বলে, আমার কোন ভাই নেই? তোমাদের দুজনকেই এতগুলো দিন ভাই হিসেবে মেনে এসেছি। শুধু যে ভাই তা নয়, ভাইয়ের থেকেও বেশি কিছু তোমরা। জানো, আমি শুরুতে খুব বিরক্ত হতাম যে এই দামড়া দামড়া ছেলেগুলা আমাকে ভাবি ডাকে, ঠিক আছে, সাথে মা মা কেন করে? কিন্তু একসময় সয়ে গেছে, সেই সাথে তৈরি হয়েছে ভালো লাগা। আজকাল কাজিন ব্রাদারকে এত সম্মান করতে কজন পারে? বা তার বউকে এত উচ্চ সম্মান কজন দিতে পারে? বর্তমান সময়টাতে তোমাদের মতো এত ভদ্র আদর্শবান দেবর কজন পায় বলো তো? তবে হ্যাঁ, আমার দেবরগুলো ঘরের বাইরে যাই করে বেরাক না কেন, ঘরের ভিতরে তারা একদম ফেরেশতা। আহির কথার ইঙ্গিত বুঝতে হীরার খুব একটা সময় লাগলো না। হীরা লজ্জায় মাথা চুলাচ্ছিল। হ্যারি বোকা বোকা হাসি দিচ্ছিল শুধু। আহিও তখন মুচকি হেসে বলল, ভাইয়েরা যাই করো না কেন, কোন মেয়ের জীবন নষ্ট করো না। হ্যারি সাহেবকে নিয়ে আমি তেমন চিন্তিত নই। হীরা সাহেবকে নিয়ে বেশ চিন্তিত বলেই ঘাড় উঁচিয়ে হীরার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, ভাই সাহেব বহুনারীর সংস্পর্শে আসাকে পুরুষত্ব বলে না, বরং এক নারীকেই বৈধভাবে বহুভাবে নিজের সংস্পর্শে আনাকে পুরুষত্ব বলে। হ্যারি অত্যন্ত লজ্জিত হয়ে বলল, আমি ওকে বোঝাবো ভাবিমা, তুমি চিন্তা করো না। বিকাল থেকে শুরু করে রাত 11টা অবধি গভীর ঘুমে তলিয়েছিল হ্যাভেন। কেমন খিদে পাচ্ছে তার! সে কি ডিনার করে ঘুমায়নি? আহি কি তাকে খেতে ডাকেনি? শোয়া থেকে ওঠে বসল, পাশে তাকিয়ে আহিকে পেল না, তাই ওঠে গিয়ে বাথরুম চেক করে ঘড়িতে সময় দেখে নিল। ভ্রুযুগল কুঁচকে ফেলে ভাবল, রাত 12টার সময় আহির তো বাইরে থাকার কথা নয়, তাহলে সে কোথায়? দরজার দিকে এগিয়ে যেতে যেতেই হঠাৎ থমকে গেল। পুরো শরীর জুড়ে কেমন তপ্ত হাওয়ার স্রোত বয়ে গেল তার, কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে, মাথায় কেমন করে যেন এক চক্কর দিল। নেই তো আহি, নেই। সে তো চলে গেছে, তার করা অন্যায়গুলো সহ্য করতে না পেরে চলে গেছে সে। তার করা অবহেলাগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে মেয়েটাকে। এক আকাশ সমান ভালোবেসেই একজন মানুষকে আটকে রাখা যায় না, সেখানে তার ভালোবাসার মাত্রা ছিল খুবই নগণ্য, অবহেলার মাত্রা ছিল খুবই জঘন্য। বুকের ভিতর আচমকাই কি যেন কামড়ে ধরল। মাথা ঘুরিয়ে মেঝেতেই বসে পড়ল সে। তখনই মনে পড়ল হ্যারি, হীরার তো আহির বাসায় যাওয়ার কথা ছিল, তারা কি ফিরেছে? ফিরলে কেন তার কাছে একবারও আসেনি? কেন জানায়নি আহির অবস্থান? পরক্ষণেই মনে পড়ল সে তো মারুফের দেওয়া সব মেডিসিনগুলো খেয়ে ঘুমিয়েছিল, হয়তো সেখানে স্লিপিং পিলো ছিল, যার ফলে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল সে। চারদিকে শুধু শূন্যতা আর শূন্যতা। বুকের ভিতরটা ভীষণভাবে কাঁপছে। নিঃস্ব মনে হচ্ছে নিজেকে, একেবারেই নিঃস্ব। খারাপ জিনিস, আমাদের জন্য অমঙ্গল বয়ে আনে এমন জিনিসের সংস্পর্শ একটু কষ্ট হলেও ত্যাগ করা যায়, কিন্তু যা আমাদের জন্য ভালো, যা আমাদের মঙ্গল বয়ে আনে তেমন জিনিস দূরে চলে গেল, তা কি সহজে মানা যায়? কাছে থাকতে মানুষটাকে এতটুকু গুরুত্ব দেওয়া হয়নি, অথচ দূরে যাওয়াতে তার গুরুত্ব বুকের ভিতর তীব্র যন্ত্রণা দিয়ে বুঝিয়ে দিচ্ছে উপরওয়ালা। অদ্ভুত হলেও সত্যি, সে রাগ করতে পারছে না, ক্ষিপ্ত হয়ে কোন অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে কি করে পারবে? আহি স্বাভাবিকভাবে তো চলে যায়নি, সে চলে যাওয়ার আগে নিঃস্ব করে দিয়েছে তাকে, তার পুরোটাকেই দখল করে নিয়ে গেছে। অপরাধীর অপরাধ শুধু চিহ্নিতই করেনি, বরং তাকে গ্রেফতার করেও নিয়ে গেছে। বন্দি করে রেখেছে তার বক্ষস্থলের জেলখানাতে। গায়ে শার্ট জড়িয়ে বোতামগুলো লাগাতে লাগাতে রুমে হাঁটছে, আর বিছানার যে পাশটায় আহি ঘুমাতো সে পাশটায় তাকিয়ে দেখছে। কতগুলো রাত এখানটা পড়ে পড়ে অশ্রু বিসর্জন দিয়েছে মেয়েটা। কতটা আকুল হয়ে একটুখানি বুকে ঠাঁই পেতে চেয়েছে। ঝড় বৃষ্টির রাতে ঘুমের ঘোরে শীতে গুটিসুটি হয়ে মেয়েটা যখন তার বুকের অতি নিকটে মুখ গুজত, মৃদু হেসে সেও তাকে বুকে জড়িয়ে নিত, এটুকু সে কেন করত জানে না।
কখনো তার জাগার পূর্বে বা জাগার পরে দূরে ঠেলে দিত। মেয়েটা কষ্ট পেত কেন পেত? সে তো জানত তাকে জোর করে বিয়ে করা হয়েছে, জোর করে বিয়েতে ভালোবাসা কেন আশা করেছিল? সে ভালোবাসে বলে? এই ভালোবাসাটুকু কতটা সত্যি ছিল তা জানার অধীর আগ্রহ থেকেই তো দূরে সরিয়ে দেওয়া হতো। কখনো ইচ্ছে করত মেয়েটাকে খুব ভালোবাসতে, কিন্তু কিছু তিক্ত অতীতের বিষাদীয় যন্ত্রণায় সেটুকু সে কখনোই করতে পারত না। যখনই একটুখানি ভালোবাসতে শুরু করত তখনই মাথায় নাড়াচাড়া দিয়ে উঠত কেবল একটি বাক্যই, এক ভুল বার করিস না হ্যাভেন, দ্বিতীয়বার মুখে চুনকালি মাখিস না, হারানোর ভয়ে কি যন্ত্রণা দ্বিতীয়বার ভোগ করবে না বলে মেয়েটাকে কাছে টেনেও টানেননি, ভালোবেসেও বাসেনি। তবুও সেই হারিয়েই ফেলল। মেয়েটা চোখে আঙুল দিয়ে দেখিয়েই দিল ভালোবেসে আগলে রাখতে জানতে হয়। অবহেলার জিনিস বরাবরই ক্ষণস্থায়ী। যদি তাই হবে, রূপসা কেন তার জীবনে দীর্ঘস্থায়ী হল না? তাকে তো ভালোবেসেই আগলে রেখেছিল। এর উত্তরও বোধ হয় এখন পানির ন্যায় স্বচ্ছ। রূপসার প্রতি তার নিখুঁত ভালোবাসা থাকলেও রূপসার ভালোবাসা ছিল আবর্জনায় ঘেরা। উপরওয়ালা বোধ হয় তার ভালোর জন্যই রূপসার আসল মুখোশটা টেনে হিঁচড়ে বের করে দিয়েছে। আজ যদি রূপসার কালনাগিনী রূপ না দেখত, তাহলে আহির মতো নিষ্পাপ, পবিত্র, শুভ্রের ন্যায় রমণী তার কপালে জুটতে না। নোংরা চরিত্রের অধিকারীর সঙ্গে আর যাই হোক সারাটা জীবন হাতে হাত রেখে পথ চলা সম্ভব নয়। রূপসার মতো নোংরা চরিত্রের মেয়ে তার জীবন থেকে সরে গেছে, এজন্য উপরওয়ালার কাছে শুকরিয়াই জানানো উচিত, আফসোস না করে স্বস্তির শ্বাস ফেলা উচিত। কোন ধোঁয়াশায় রয়ে যায়নি সে। এ মুহূর্তে আর অতীত নয়, আর রূপসা নয়। এ মুহূর্ত থেকে সে শুধুই বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাববে এবং চলবে। রূপসার চ্যাপ্টার ক্লোজ। তার বর্তমান, ভবিষ্যৎ এবং মৃত্যুর শেষ অবধি শুধু একটা নামই থাকবে, আর সে নাম হলো আহি। তাকে ফেরানোর জন্য নিজের সর্বাত্মক ভালোবাসা, সর্বাত্মক চেষ্টা করবে। একবার না বুঝলে 10বার বোঝাবে, 10বার না বুঝলে 100বার বোঝাবে। তবুও তার হৃদয়ের উপলব্ধি বুঝিয়েই ছাড়বে। গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে রুম ছেড়ে বেরিয়ে হ্যারির রুমের দিকে পা বাড়ালো হ্যাভেন। ফজরের আজান পড়েছে মাত্র। বেঘোরে ঘুমাচ্ছে আহি। রুমে লাইট জ্বালানোতে ঘুমের ঘোরেই কপাল কুঁচকে ফেলল। ঘুমটা আলগা হলেও চোখ খুলে তাকালো না। তবে মনে করার চেষ্টা করল সে কি স্বপ্ন দেখছিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে মনে পড়েও গেল, মনটা আবারও তিক্ততায় ভরে এলো। স্বপ্নে সে হ্যাভেনকেই দেখেছে, দুজনের অন্তরঙ্গ মুহূর্তটুকু স্বপ্নে দেখেছে, সেটা মনে পড়তেই তিক্ত হয়ে উঠল। কোথায় যেন শুনেছিল, একজন মানুষ যদি স্বপ্নে নিজেকে কারো সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে, তাহলে বুঝতে হবে ভিতরে ভিতরে সে ভীষণভাবে একা। একাকিত্ব তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে, কিন্তু আহি তো একা নয়। বরং মা, বাবা, আদরের বোনের সান্নিধ্যে আছে সে এখন। একাকিত্ব ভোগ করার প্রশ্নই আসে না। তাহলে কেন এমন স্বপ্ন সে দেখল? পরক্ষণেই ভাবল, এমনটাই তো দেখবে ওই লোকটার সাথে তার কোন ভালো মুহূর্ত আছে নাকি যে তা দেখবে? ওই লোকটার স্মৃতি চারণ করতে গেলেও বিতৃষ্ণায় বুকটা ভরে যাবে। কপাল কুঁচকে কথাগুলো ভাবতে ভাবতেই অস্ফুটস্বরে বলে উঠল, অসহ্য। হ্যাভেনের মুখে মৃদু হাসি ফুটে উঠল। কে বলল শুধু তার অবচেতন মনই এই মেয়েটাকে ভালোবেসেছে? এই মেয়েটার অবচেতন মনও যে তাকে ভীষণভাবে অনুভব করে। সে অনুভূতিতে ঘৃণার পরিমাণ কতটা তা সে ভাবতে চায় না, শুধু বুঝতে চায় ভালোবাসার পরিমাণ কতখানি। এই যে তার উপস্থিতিতে তার বউ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে অসহ্য শব্দটি উচ্চারণ করল, এতেই কি প্রমাণিত হয় না তার বউয়ের অবচেতন মন জেনে গেছে তার উপস্থিতি? ঘুমন্ত শুভ্রকন্যার কপালে গভীর চুম্বন এঁকে দিল হ্যাভেন। চুম্বনের পূর্বমুহূর্ত যতটা শুভ্র, স্নিগ্ধ, মোহময় ছিল, পরবর্তীতে যে ঠিক কতখানি প্রতিকূল মুহূর্তের সৃষ্টি করবে তা ছিল অভাবনীয়। পর্ব 30। বিরক্তিতে চোখ মুখ কুঁচকেই আধো আধো চোখে তাকালো আহি। ঘুম ভাঙতেই এত বড় ঝটকা সে পাবে বুঝতেই পারেনি। হ্যাভেন এসেছে, হ্যাভেন। হার্টবিট দ্রুত ওঠানামা করতে শুরু করলো, তার পরক্ষণেই চোখ বন্ধ করে ফেলল। না, এত ভোরে হ্যাভেন কি করে আসবে? এটা তার ভ্রম নিশ্চয়ই। হ্যাঁ, ভ্রম। সে হয়তো এখনো স্বপ্নের তালেই রয়েছে ভেবেই চোখ মেলে হাই তুলতে তুলতে আড়মোড়া ভেঙে পাশে তাকালো। অনা নেই, ফজরের আজান পড়েছে, নিশ্চয়ই মায়ের সাথে নামাজ পড়তে বসেছে। তার তো নামাজ নেই, তাহলে আরেকটু ঘুমানো যাক ভেবেই আবার শুতে যাবে ভাব, তখনই অতি পরিচিত পারফিউম এর ঘ্রাণ নাকে এলো, সেই সাথে অতি পরিচিত সেই নিঃশ্বাসের শব্দ। এ কি ভোলা যায়? বুকের ভিতরটা এবার হাতুড়ি পেটা শুরু করে দিল। চমকিত ভঙ্গিতে আবারও তাকালো পাশে, হ্যাঁ, হ্যাভেনই বসে আছে।
বিছানার পাশে কাঠের চেয়ার পেতে শুধু বসে নয়, পায়ের ওপর পা তুলে বেশ আয়েশ করে বসে একগালে হাত রেখে কনিষ্ঠ আঙুলটা ঠোঁটে নাড়াচাড়া করছে আর মিটিমিটি হাসছে। পরনে তার কালো প্যান্ট এবং সাদা শার্টের ওপর হাতাকাটা শর্ট কালো কোট। চোখ বড় বড় করে তাকিয়ে এক ঢোক গিলল আহি। গায়ে ওড়না না থাকায় আশেপাশে নজর বুলালো। যতদূর মনে আছে বালিশের পাশেই ওড়নাটা রেখেছিল, কিন্তু এখন নেই। অদ্ভুত লোকটা যা বেহায়ার মতো তাকিয়ে আছে, স্বপ্ন হোক আর বাস্তব হোক, এই মুহূর্তে একটি ওড়নার খুব প্রয়োজন তার। হ্যাভেন নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়েই আছে। এতগুলো দিন একসাথে কাটিয়েছে তারা। কত রাত নিজের উন্মাদনার শিকার করেছে মেয়েটাকে। কত রাত মেয়েটার উত্তপ্ত শ্বাসের সাক্ষী হয়েছে। তবুও দূরত্ব ঘোচাতে পারেনি সম্পর্কে প্রাণ দিতে। এজন্যই বোধহয় বলা হয়, দেহ দিয়ে নয়, যদি পারো মন দিয়ে আঁকড়ে ধরো নিজের সঙ্গীকে। মাসের পর মাস মেয়েটা তার পাশেই ঘুমিয়েছে। তার সর্বাধিক প্রয়োজন মিটিয়েছে। অথচ কখনো খেয়ালই করা হয়নি মেয়েটাকে। কখনো দীর্ঘ সময় নিয়ে দেখা হয়নি তার ঘুমন্ত শুভ্রের ন্যায় মুখশ্রী। কখনো দেখা হয়নি ঘুমকাতুরে আহির মোহনীয় এই রূপখানি। কখনো গভীরভাবে উপলব্ধি করা হয়নি তার উত্তপ্ত শ্বাসের গভীরতা। দীর্ঘ এক শ্বাস ছাড়ল হ্যাভেন। তার সেই গভীর শ্বাসের শব্দে খানিকটা কেঁপে উঠল আহি। হ্যাভেন তাকিয়েই ছিল সেভাবেই, পায়ের ওপর তোলা পাটা নামিয়ে গাল থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসল। ঘাড় ঝুঁকিয়ে তার স্বভাবসুলভ বাক্যটি আওড়াল, আই লাইক ইট সুন্দরী। এবার আহি একদম শিওর হয়ে গেল এটা স্বপ্ন বা ভ্রম নয়, সত্যি হ্যাভেন তালুকদার তার সম্মুখে বসে আছে। এবার খেয়াল হলো তার ওড়নাটা হ্যাভেনের গলায় ঝুলানো। আর দেরি করল না, ঝড়ের বেগে ওড়নাটা একটানে ছিনিয়ে নিয়ে নিজের গায়ে জড়িয়ে চিৎকার করে উঠল, আপনি এখানে এসেছেন কোন সাহসে? কেন এসেছেন আমার কাছে আপনি? আমাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে এসে তুমি বলছো আমি কেন তোমার কাছে এসেছি? তুমি যদি এমন অমানবিক কথা বলতে পারো, আমিও না হয় অমানবিক কাজটা করে দেখাই। দ্বিতীয়বারের মতো ছিনিয়ে নিয়ে যেতে এসেছি তোমায়। এবার আহি ভয়ঙ্কর রেগে গিয়ে তাচ্ছিল্য সহকারে বলল, আপনার পরিকল্পনা আর কখনোই সফল হবে না মি হ্যাভেন। নিজেকে শেষ করে দিতেও প্রস্তুত আমি, তবুও আপনার মতো অমানুষের কাছে ফিরব না। চমকে উঠল হ্যাভেন মুহূর্তেই আহির এমন রূপে, বেশ ঘাবড়েই গেল সে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। বলল, এমন উত্তেজিত হচ্ছ কেন সুন্দরী? বউরা রাগ করে বাপের বাড়ি চলে এলে স্বামীদের তো উচিত রাগ ভাঙিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া। বেশ চটে গেল আহি বিছানা থেকে নেমে এসে হ্যাভেনের সম্মুখে দাঁড়িয়ে আঙুল উঠিয়ে বলল, মি হ্যাভেন তালুকদার, জলদি ডিভোর্স লেটার পাঠাবেন, আর কোন কথা নয়, বেরিয়ে যান যান বলছি, বলেই দরজার দিকে ইশারা করল। যদিও আঙুল উঠিয়ে এমন ধমকানোতে হ্যাভেনেরও মেজাজ খারাপ হতে শুরু করে দিয়েছে, তবুও নিজের করা ভুলের কথা ভেবে নিজেকে সংযত করে সে আহির হাত ধরে ঠান্ডা মাথায় শান্ত গলায় বলল, চুপ চুপ, এভাবে চিৎকার চেঁচামেচি করো না আহি। বোঝার চেষ্টা করো, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আমার অসুখের চিকিৎসাও শুরু করেছি, দেখো সব ঠিক হয়ে যাবে। ফিরে চলো তুমি আমার সাথে, তোমাকে ছাড়া আমার চলবে না আহি। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল আহি। হ্যাভেনের এবার চোখ লাল হতে শুরু করল। ঠোঁট কামড়ে কিছু বলতে যাবে তার আগেই আবারও নিজেকে সামলে নিয়ে অপরাধীর ন্যায় মুখ করে বলল, আম সরি আহি, আমার সবভুলের জন্য ক্ষমা চাইছি, প্লিজ ফিরে চলো। আহি অগ্নিচক্ষুতে চেয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলো আর হ্যাভেনের ভাবমূর্তি বোঝার চেষ্টা করল। হ্যাভেন আবারও তার অনেকটা কাছে এসে দুগালে আলতো হাত রেখে আদুরে স্বরে বলল, অনেক অন্যায় করেছি আমি আহি। অনেক ভুল হয়ে গেছে আমার দ্বারা, সেই ভুলগুলো ভালোবাসা দিয়ে মিটিয়ে নিতে চাই, একটি সুযোগ দাও। আহি এবারেরও গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে হ্যাভেনের হাত ছাড়িয়ে দিল। তার চোখ দুটো ভয়ঙ্কর লাল বর্ণ ধারণ করেছে। হ্যাভেনও অবাক চোখে আহির সে রূপ দেখতে থাকল। আহি থেমে রইল না, চিৎকার করে ওঠে বলল, আমাকে কি আপনার খেলনা মনে হয়? যখন ইচ্ছে হলো খেললাম, ইচ্ছে হলো ছুঁড়ে ফেলে দিলাম। এতদিন আমি খেলনা হয়ে থাকলেও আর না। এবার আর এই আহি চুপ করে থাকবে না। আমি আমার বাচ্চা হারিয়েছি মি হ্যাভেন তালুকদার, সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। আমাকে আর নিঃস্ব করতে পারবেন না। যে সময়টা আপনার আমার পাশে থাকা উচিত ছিল, সে সময়টাই ছুঁড়ে ফেলে দিয়েছেন। এখন আবার এসেছেন তুলে নিতে, তাই না? কিন্তু আমি তো যাব না, মৃত্যুকে বরণ করে নিতেও আমি প্রস্তুত, তবু আপনার জীবনে ওই কালো অধ্যায় আর ফিরে যেতে চাই না। আহির কথা শেষ হল না, তার পূর্বেই হ্যাভেন ক্ষিপ্ত হয়ে আহির হাতটা শক্ত করে চেপে ধরল। বলল,
যত রাগ, যত ক্ষোভ আমার কাছে ফিরে গিয়ে দেখিও আহি আমি কিছু মনে করব না, শুধু আমার থেকে দূরে থেকো না। বলেই গায়ের জোর খাটিয়ে রুম থেকে বের করতে নিলেই আহি দিশেহারা হয়ে হ্যাভেনের হাতে সাজরে এক কামড় বসিয়ে দেয়। হ্যাভেন ব্যথায় অস্ফুটে স্বরে আহ উচ্চারণ করে ছেড়ে দেয় আহির হাত। আহিও ছুটে যায় পড়ার টেবিলের সামনে। ড্রয়ার থেকে একটি মাঝারি আকারের ছুরি বের করে নিজের হাতের শিরার দিকে ইশারা করে ক্রোধান্বিত স্বরে বলে, আমি যাব না আপনার সাথে, আর যদি গায়ের জোর খাটিয়ে আমাকে নিয়ে যেতে চান এই মুহূর্তে নিজেকে শেষ করে দেব, আমি একদম শেষ করে দেব। আঁতকে ওঠে হ্যাভেন। আহির চোখে মুখে তার প্রতি যে পরিমাণ আক্রোশ, মুহূর্তেই যে কোন দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে মেয়েটা। কম যাতনা তো সহ্য করেনি মেয়েটা, সে হিসেবে মেয়েটার সাহস সম্পর্কে, রাগ সম্পর্কে বেশ ধারণা রয়েছে তার। গলা শুকিয়ে গেল হ্যাভেনের। চিনচিনে এক ব্যথা অনুভূত হলো বুকে। ভয়ে দিশেহারা হয়ে নিজের মাথার চুল নিজেই খামচে ধরল। কয়েক সেকেন্ড মৌন থেকে দুহাত জোর করে বলল, না আহি, এমন পাগলামো করো না। যেতে হবে না, তোমায় জোর করব না, এই আমায় ছুঁই, কথা দিচ্ছি একটুও জোর করব না। এই মেয়ে বোকা মেয়ে, ছুরি সরাও সরাও বলছি। ছুরি তখনই সরাবো যখন আপনি এই বাড়ির আঙিনা পার হবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আর কখনো আসবেন না, আই ওয়ান্ট অ্যা ডিভোর্স। সো যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স লেটার আমার চাই। ভয়ে ভয়ে হ্যাভেন দুপা পিছিয়ে গেল, আতঙ্কিত হয়ে অসহায় মুখভঙ্গিতে বলল, হ্যাঁ হ্যাঁ আমি চলে যাচ্ছি, এই দেখো এখনই চলে যাচ্ছি, তুমি ওটা সরাও আহি প্লিজ, হাতে লেগে যাবে। এত রাখতে হয় না আহি, যাবে না, আমাকে বুঝিয়ে বললেই হতো। তোমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, তুমি যতদিন খুশি ততদিন থাকো, আমার কোন আপত্তি নেই। কিন্তু ডিভোর্স চেও না, এটা পাবে না। হ্যাভেন চলে যেতেই হাত থেকে ছুরিটা নিচে পড়ে গেল আহির। নিচে বসে পড়ল সে। বিড়বিড় করে শুধু এটুকুই বলল, সব নাটক, সব অভিনয়, বলেই ডুকরে কেঁদে উঠল। ফজরের আজানের সময়ই গেটে শব্দ পেয়েছিল সাজি। ওঠানে দাঁড়িয়ে যখন জিজ্ঞেস করে কে, হ্যাভেন গলা খাকারি দিয়ে বলে ওঠে, আমি শাশুড়ি মা, আপনার বড় মেয়ের জামাই, ছোট্টা বিয়ে দেননি তাই ছোট মেয়ের জামাই হওয়ার প্রশ্নই আসে না। ভোরবেলা গেটের বাইরে থেকে এমন কথা শুনে বেশ ভ্যাবাচ্যাকায় খেয়ে গেল সাজি। কতক্ষণ তবদা খেয়ে দাঁড়িয়ে থাকার পর যখন হ্যাভেন আবারও হালকা কেশে বলে উঠল, কি শাশুড়ি মা, মেয়ের জামাইকে আর কতক্ষণ গেটের বাইরে দাঁড় করিয়ে রাখবেন? এমন জামাই আদর কিন্তু আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইট শাশুড়ি মা। মুহূর্তেই হুঁশ ফিরে সাজির। ভয়ে জড়সড় হয়েই এগিয়ে যায়, আর যাই হোক এমন সব বাক্য শুনে তার আর বুঝতে বাকি নেই গেটের ওপাশের মানুষটাকে। গেট খুলতেই হ্যাভেন লম্বা এক সালাম দিল সাজিকে। সাজি ভয়ে ভয়ে বলে উঠল, বাবা তুমি এত সকালে? বউ রাগ করে চলে এসেছে, আরো অনেক আগেই আসা উচিত ছিল, বড্ড দেরি করে ফেললাম তাই না শাশুড়ি মা? বলেই রহস্যময়ী এক হাসি দিল হ্যাভেন। সাজি ভয়ার্ত কণ্ঠেই বলল, বাবা আমার মেয়েটা খুব অসুস্থ, তুমি ওর সাথে রাগারাগি করো না। আহ শাশুড়ি মা, এত বিচলিত হবেন না, মেয়ে কোন রুমে আছে তাই বলুন। আর আপনি নিশ্চিন্তে থাকুন, এসেছি যখন বউ, শাশুড়ি, শ্বশুর, শালিকা সবার মন জয় করেই ফিরব। সাজি আর কিছু বলেনি, আহির রুমে গিয়ে অনাকে ডেকে তুলে নিয়ে যায়। নামাজ পড়ে মেয়ে জামাইয়ের জন্য নাস্তা পানি রেডি করতে থাকে মা মেয়ে মিলে। কিন্তু ভিতরে কি হচ্ছিল সেসব বিষয় তাদের অজানাই রয়ে যায়। হ্যাভেন যখন আহির রুম থেকে বেরিয়ে ওঠানে যায়, অনা আর সাজি তখন রান্নাঘর থেকে বেরিয়ে আসে। অনা সালাম দেয় হ্যাভেনকে। দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হ্যাভেনের মুখে, তবুও মুচকি হেসে সালাম ফেরায়। সাজি অনাকে উদ্দেশ্য করে বলে, যা ওকে রুমে নিয়ে যা, আমি নাস্তা পানি নিয়ে আসছি। সরি শাশুড়ি মা, আজকে সময় নেই, আজ আমি যাচ্ছি, কিন্তু আবার আসবো। বউ যখন এখানে আসতে তো হবেই, শুধু আজ যেতে হবে আমায়। শ্বশুর বাবাকে আমার সালাম দেবেন, আজ আসি, আসসালামু আলাইকুম। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে যায় হ্যাভেন। কিন্তু বিপদ ঘটে বাড়ির সামনে গাড়িতে ওঠার সময়। নামাজ পড়ে গ্রামের মুরব্বীরা সহ আরো কয়েকজন কম বয়সী ছেলেরা মসজিদ থেকে যাচ্ছিল বাড়ির দিকে। হ্যাভেনকে দেখা মাত্রই তারা বেশ চমকায়, সেই সাথে ভয় পায়। তাদের অবস্থা দেখে হ্যাভেন গাড়িতে না উঠে তাদের সামনে গিয়ে সালাম দেয়। সকলেই ভয়ের সাথে বেশ উত্তেজিত হয়ে যায় সরাসরি এমপি সাহেবকে দেখে। মুহূর্তেই বেজে যায় হইচই। অনা দ্রুত গিয়ে তার বাবাকে ডেকে তুলে। সেও বেরিয়ে আসে বাইরে। হ্যাভেন তাদের সঙ্গে সৌজন্যতা বজায় রেখেই আলাপচারিতা শেষ করে। আজম খান বেরিয়ে আসতেই দেখে সকলেই হ্যাভেনকে ঘিরে দাঁড়িয়ে আছে, সেই সাথে গ্রামের আরও বেশ মানুষজন এসে ভিড় জমাচ্ছে।
আহির সঙ্গে হ্যাভেনের বিয়ের পর থেকে এলাকায় আজম খানের সম্মান দ্বিগুণ বেড়ে যায়। এলাকায় সকলেই তাকে বেশ কদর করে এখন। বাস স্ট্যান্ডে তার ছোট দোকানটায়ও এখন সকাল বিকাল লোকের ভিড় জমে। এলাকার বড় বড় লোকেরা গিয়ে সেখানে আড্ডা দেয়, তার সাথে ভাব জমায়। বেচাকেনাও বেড়ে গেছে দ্বিগুণ। শুধু তাই নয়, অনার স্কুলেও বেশ সম্মান তার। এমপির শ্বশুর, সে অনা এমপির শালিকা, তাদের সকলে আলাদা চোখেই দেখে এখন। সেই সাথে ভয়ও পায়। আজম খান এগিয়ে যেতেই হ্যাভেন সকলের সম্মুখে শ্বশুরকে বেশ সম্মান দেয়, সেই সাথে বলে, যদিও এলাকার সব সমস্যা চেয়ারম্যান মেম্বাররাই মেটায় এবং সকল বিষয়ে আমাকে অবগত করে, তবুও যদি এলাকার কোন সমস্যার বিষয় আমার অজানা রয়ে যায় বা এমন কোন সমস্যা থাকে যা আপনারা আমার কাছে পৌঁছাতে চেয়েও পৌঁছাতে পারেননি, তাহলে সেসব কাগজে কলমে চিহ্নিত করে আমার শ্বশুর মশাইয়ের হাতে দেবেন, ইনশাআল্লাহ আমার নিকট পৌঁছে যাবে। সকলের সাথে বেশ ভাব বিনিময় করে। এলাকার কিছু পোলাপান সেলফি তোলার জন্য অনুরোধ করায় বেশ কিছু সেলফিও তুলে নিল। শেষে শ্বশুর মশাইয়ের কাঁধ জড়িয়েও কয়েকটা ছবি তুলল। ছবি তুলে দিল এলাকারই একজন ছেলে। আজম খান হতবাক হয়ে শুধু চেয়ে রইল হ্যাভেনের দিকে। যদিও হ্যাভেনকে মন থেকে তেমন পছন্দ করেন না তিনি। হ্যাভেনের ওপর তার আক্রোশের শেষ নেই, তবুও এই মুহূর্তে মনে হচ্ছে একজন এমপি হয়ে এমন সাধারণ স্বাভাবিক আচরণ মহান না হলে কেউ করতে পারে না। হয়তো রাজনৈতিক দিক থেকে ছেলেটি ভীষণই মহৎ। জনগণের প্রতি সত্যি তার ভালোবাসা, দায়িত্ব একদম নিখুঁত। যদি আহির প্রতি এমন নিখুঁত আচরণ থাকত, তাহলে আজ হ্যাভেন তার কাছে আল্লাহ তায়ালার পাঠানো কোন ফেরেশতার থেকে কম কিছু হতো না। হুমায়ুন তালুকদার প্রচণ্ড রাগারাগি করছেন। হ্যাভেন আর পাঁচটা সাধারণ মানুষের মতো সাধারণভাবে চলাফেরা করতে পারে না। সে আহির বাবার বাড়িতে গিয়েছে, এতে তার আপত্তি নেই, কিন্তু বিনা সিকিউরিটিতে সে কোন সাহসে বাড়ির বাইরে যায়? একবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও কি তার শিক্ষা হয়নি? আবার বিপদ না ঘটালো কি তার শান্তি হবে না? এই বয়সে এতটা সফলতা সে কি খুব সহজে পেয়ে গেছে? শুধু সফলতা পেয়েছে তা তো নয়, তৈরি করেছে শত শত শত্রুমহল। শত্রু পক্ষরা সবসময় উৎপেতে আছে তার ক্ষতি করার জন্য। আল্লাহ না করুক আবার সুযোগ পেলে প্রাণে না মেরে এমনি এমনি ছেড়ে দেবে না। অথচ হ্যাভেন উন্মাদের মতো ছুটে গেছে আহির বাসায়, ড্রাইভারকে পর্যন্ত নেয়নি। হ্যাভেন বাড়ি ফিরতেই বাবা মা মিলে তিন ভাইকেই শাসন করল। এ মুহূর্তে তিনজনকে দেখে বোঝা যাবে না তারা তুখোড় রাজনীতিবিদ, বরং মনে হবে তিনটা চোর চুরি করে ধরা খেয়েছে। হ্যারি হীরার অপরাধ তারা ভাইকে কোন আক্কেলে একা ছাড়ল? সব শেষে হ্যাভেন বেশ বুঝিয়ে শুনিয়ে ব্যাপারটা মিটিয়ে উপরে চলে যায়। হ্যারি হীরাও বড় মা বড় বাবার চোখের সামনে থেকে সরে গিয়ে হাফ ছেড়ে বাঁচে। দুদিনের ব্যস্ততা কাটিয়ে রাত 8টার দিকে আহির বাড়িতে যায় হ্যাভেন। যা পরিস্থিতি দিনের আলোতে যাওয়া সম্ভব নয়, সেদিন তার যাওয়ার খবর চেয়ারম্যান মেম্বার সহ এলাকার মাতবর গণরা শুনে ফোনের পর ফোন করে জ্বালিয়ে মেরেছে। ছাত্রদলের নেতারাও বেশ উৎসুক হয়ে আছে। একের পর এক দরখাস্ত দিচ্ছে, এলাকায় একটি সভার আয়োজন করা হয়েছে, সেখানে যেন অবশ্যই সে যায়। কিন্তু সময়ের অভাবে আপাতত সম্ভব নয়, সেই সাথে আহিকে নিয়েও সে বেশ দুশ্চিন্তায় ভুগছে। তাই রাত ছাড়া আর কোন অপশন তার কাছে নেই। গেট খোলা থাকায় সোজা বাড়িতে ঢুকে যায় হ্যাভেন। আহি বিছানার একপাশে বসে ফোন ঘাটাঘাটি করছে, অনা চেয়ার টেবিলে বসে পড়ছে। গতকালই আজম খান আহির জন্য নতুন মোবাইল ফোন কিনে এনেছে। সে ফোনেই সবকিছু সেটিং করছিল আহি। হ্যাভেন সাজির সাথে কুশলাদি বিনিময় করে এক ব্যাগ ভর্তি বাজার আরেক ব্যাগ ভর্তি ফল সাজির দিকে এগিয়ে দিয়ে সোজা আহির রুমে ঢুকে গেল। অনা বেশ জোরে শব্দ করে পড়ছিল। হ্যাভেনকে দেখামাত্রই তার পড়ার গতি কমে এলো। একসময় একদম চুপ হয়ে বলে উঠল, আপু দুলাভাই। আহি চমকে দরজার দিকে তাকিয়ে দেখে বেশ ক্লান্ত শরীরে এসে দরজার সম্মুখে দাঁড়িয়েছে হ্যাভেন। কেমন যেন মায়া হলো তার, ইচ্ছে করল ছুটে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে সামনে ধরতে। গত 2 বছর তো তাই করেছে, শুরুটা বাধ্য হয়ে শেষটা দায়িত্বে থেকে মায় পড়ে। পরক্ষণেই নিজের ভিতর জ্বলতে থাকা আগুনটা যেন ফুঁসে উঠল। চেঁচিয়ে উঠে বলল, আবার আবার এসেছেন আপনি? কেন এসেছেন? বারবার কেন আসছেন আপনি আমার কাছে? চলে যান বলছি, চলে যান। বলতে বলতেই বিছানা ছেড়ে ওঠে হ্যাভেনের মুখোমুখি হয়ে দাঁড়ালো আহি। হ্যাভেন মৃদু হেসে এক কদম এগিয়ে আহির দুগালে আলতো ছুঁয়ে কপালে গভীর এক চুমু খেল। মোহময় দৃষ্টিতে তাকিয়ে মোহনীয় কণ্ঠে বলে উঠল, গত 2 দিন যতবার বাড়ির সদর দরজায় পা রেখেছি ততবার এই চুম্বনকেই স্মরণ করেছি প্রিয়।
গত দুদিন যাবৎ অভুক্ত আমি, শুধু খাবারে নয় তোমার যত্নের, তোমার ভালোবাসার ক্ষুধায় ক্ষুধার্ত হয়ে আছি আমি। তুমিময় পিপাসা পেয়েছে খুব। এই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত অসহায় মানবের ক্ষুধা, তৃষ্ণা তুমি বিহীন কেউ মেটাতে পারবে না প্রিয়। ক্রমশ অস্থিরতারা চেপে ধরল আহিকে। প্রিয় ডাকটা শুনে হৃদস্পন্দন ঝড়ের গতিতে বেড়ে গেল তার। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকল হ্যাভেনের মুখপানে। বুকের ভিতরটা তার দুমড়েমুচড়ে যাচ্ছে। নিজেকে কোনোভাবেই আটকাতে পারছে না সে। তবুও জোরপূর্বক নিজেকে সংযত রাখল, অশ্রুসিক্ত নয়নেই বোনের দিকে একবার তাকাল। অনা আহির দৃষ্টি বুঝতে পেরে রুম ছেড়ে বেরিয়ে গেল। আহি এবার হ্যাভেনের দুহাত বেশ শক্ত করে চেপে ধরে নিজের থেকে ছাড়িয়ে রুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। হ্যাভেন অবাক হয়ে শুধুই চেয়ে রইল আহির দিকে। আহি তার সম্মুখে এসে দাঁড়িয়ে গা থেকে ওড়না খুলে মেঝেতে ফেলে দিল। আরেকটু এগিয়ে গিয়ে হ্যাভেনের একদম কাছে দাঁড়িয়ে হ্যাভেনের মায়াভরা, পবিত্র সে দৃষ্টিতে নিজের ক্রোধান্বিত দৃষ্টি মিলন করে বলল, নিন ক্ষুধা মিটান, নিন তৃষ্ণা মিটান, এটুকুই তো আপনার কাছে, সব এটুকুর জন্যই তো ছুটে এসেছেন। আমি অবাক হয়ে যাচ্ছি, আপনার মতো বড়লোকের ছেলে তো চাইলেও শত শত মেয়েকে বিছানায় আনতে পারে। তবুও এই আহিকেই কেন বিছানায় প্রয়োজন পড়ছে সত্যি বুঝতে পারছি না। আমার শরীরটাই আপনার প্রয়োজন, তাই তো? তাহলে শরীরটুকু পেয়েই বিদায় হন। আহির কথা শেষ হতেই হ্যাভেন আচমকাই আহিকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। মেঝেতে পড়ে থাকা ওড়নাটা বেশ ক্ষিপ্ত হয়ে তুলে আহির দিকে ছুঁড়ে ফেলল। হিংস্র হয়ে আশেপাশে নজর বুলিয়ে পাশে থাকা চেয়ারটায় সাজরে এক লাথি মেরে বেরিয়ে গেল রুম থেকে। পর্ব 31। শ্বশুর বাড়ি থেকে মেয়ে চলে আসার পর দুবার মেয়ে জামাই বাড়িতে এলো। অথচ একবারও আপ্যায়ন করার সুযোগ হয়ে উঠল না। হ্যাভেনকে আসতে দেখেই আজম খান বাজার থেকে পাকা আম, দুধ নিয়ে জলদি জলদি বাড়ি ফিরেছিলেন। সাজিও ফ্রিজ থেকে গরুর মাংস বের করে মশলা মাখছিল, যদিও অনার কাছে শুনেছে ভিতরে মেয়ের সাথে জামাইয়ের ঝগড়া চলছে। তবুও ভেবেছিল আজ জামাই থেকে যাবে, থেকে না গেলেও অন্তত খেয়ে যাবে। কিন্তু যখন দেখল হ্যাভেন আহির রুম থেকে বিক্ষিপ্ত চেহারায় বেরোচ্ছে, চোখে মুখে পরিস্ফুট হচ্ছে ক্রোধ, তখন আর এগিয়ে গিয়ে জামাইকে বাধা দেওয়ার সাহস হলো না তার। হ্যাভেন বেরিয়ে যেতেই অনা দৌড়ে আহির রুমে গিয়ে দেখল বেচারি বিছানার একপাশে বসে আছে, হাঁটুতে থুতনি গুজে অশ্রুসিক্ত স্থির দৃষ্টিতে চেয়ে আছে মেঝেতে। অনা গুটি গুটি পায়ে আহির পাশে বসে কাঁধে হাত রেখে প্রশ্ন করল, আপু দুলাভাই কি তোমাকে বকা দিছে? প্রশ্নটি করামাত্রই ফুঁসে উঠল আহি। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বোনকে ঝাড়তে শুরু করল। দুলাভাই মানে কিসের দুলাভাই? কে দুলাভাই? এত দুলাভাই দুলাভাই করস কেন? যা, বেরিয়ে যা, রুম থেকে বেরো বলছি। চোখের সামনে থেকে যা, ভাল্লাগছে না আমার সর। আপুর জামাইকে দুলাভাই করব না তো কি জানপাখি, প্রাণপাখি করব? তুমি যদি পারমিশন দাও তাহলে আমার কিন্তু আপত্তি নাই, এমপির সাথে সম্পর্কটা এবার আরো মাখোমাখোই করে ফেলব। বলেই ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে চোখ মারল অনা। ছোট বোনের কাণ্ডে হকচকিয়ে গেল আহি। পরক্ষণেই চোখ কটমট করে তাকালো। বোন যে বড় হচ্ছে সেই সাথে বড্ড পেকেও যাচ্ছে তা আর বুঝতে বাকি নেই, সেদিনের ফিটার খাওয়া পিচ্ছিটা নাকি আজ তার সাথে রসিকতা করে। রাগে ফোঁস ফোঁস করতে শুরু করল সে। অনা বোনের রাগের মাত্রা বিবেচনা করে আর বেশি ঘাটল না, মিটিমিটি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পরেই আঁচলে হাত মুছতে মুছতে রুমে প্রবেশ করল সাজি। মেয়েটাকে অমন বিষণ্ণ মুখে বসে থাকতে দেখে বুকটা তার হুহু করে উঠল। পরীর মতো রূপবতী মেয়ে তার, অথচ জীবনটা কেমন অন্ধকারাচ্ছন্ন। ওভাবে বিয়ে, তারপর ঘটে যাওয়া একের পর এক ঘটনা কি কম ছিল? এত যন্ত্রণার মাঝে উপরওয়ালা একটা সন্তান দান করেও আবার ফিরিয়ে কেন নিল? এটুকু বয়সে তার মেয়েটাকে কেন এত সহ্য করতে হচ্ছে? বাচ্চা যদি পেটে এলোই আবার চলে গেল কেন? বাচ্চাটা থাকলে খুব কি অসুবিধা হয়ে যেত? উপরওয়ালার লীলাখেলা বোঝা বড় দায়। গভীর এক দীর্ঘশ্বাস ছাড়ল সাজি। এগিয়ে গিয়ে মেয়ের পাশে বসে কাঁধে হাত রাখতেই আহি ঝাঁপিয়ে পড়ল তার বুকে। বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে শুরু করল অনবরত। সাজিও চোখের পানি ধরে রাখতে পারল না। শুধু ভাঙা আওয়াজে প্রশ্ন করল, এখন কি করবি মা? জামাই তো পিছু ছাড়ছে না, আরেকটা সুযোগ কি দিবি? তুই ছেড়ে আসায় জামাই মনে হয় সত্যি অনুতপ্ত। আহি ফোপাতে ফোপাতে বলল, ওই মানুষটা আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে আম্মু, তবুও আমি তার সঙ্গে সংসার করেছি, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।
কিন্তু যখন আমার ওনাকে খুব প্রয়োজন ছিল, যখন আমার পাশে একমাত্র ওনাকেই প্রয়োজন ছিল, তখন উনি আমায় ছেড়ে দিয়েছে আম্মু। আমার নিজের সন্তানের হত্যাকারী বানিয়ে দিয়ে বিচ্ছেদ ঘোষণা করেছে। আমি পারবো না ওই মানুষটাকে, মন থেকে ক্ষমা করতে পারবো না আমি। একটা মানুষের প্রতি এতটা তিক্ততা নিয়ে সংসার করা যায় না আম্মু। আমি মুক্তি চাই, ওই মানুষটার থেকে মুক্তি চাই আমি। কিছু একটা করো, আমাকে ওনার হাত থেকে বাঁচাও। আমি ফিরতে চাই না ওনার কাছে, একটুও ফিরতে চাই না, কখনোই চাই না ওই কালো অধ্যায়কে আর গ্রহণ করতে। বেশ মা, তোর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, শুধু ভয় একটাই, জামাই যা মানুষ, আমরা তার সাথে লড়াই করতে পারবো তো? প্রত্যুত্তরে নীরব রইল আহি। কেন জানি তার মন বলছে হ্যাভেন তাকে জোরজবরদস্তি করে আর নিজের জীবনে ফেরাতে চাইবে না। কেন জানি মনে হচ্ছে তার জীবন থেকে অভিশপ্ত সেই কালো অধ্যায় সরে যাচ্ছে ধীরে ধীরে। তবে কি জীবনটা এবার আলোকিত হয়ে উঠবে তার? আহির বাড়ি থেকে বেরিয়ে শুধু গাড়িই দেখতে পায় হ্যাভেন, তার সাথে যে দুজন দেহরক্ষী এবং ড্রাইভার এসেছিল তাদের দেখতে পেল না। অবশ্য সেই বলেছিল আশেপাশের দোকান থেকে চাপানি খেয়ে আসতে, খুব বেশি সময় হয়নি সে বাড়ির ভিতরে গিয়েছিল। তার মানে ওরা হয়তো কাছেই কোথাও চাটা খেতে গিয়েছে তিনজন। তাই গাড়িতে না বসে মাথা ঠান্ডার সাথে মন ফ্রেশ করতে এদিক সেদিকে হাঁটতে লাগলো। আহির বাড়ির সামনে কাঁচা রাস্তা, এক হাত পকেটে গুজে আরেক হাতে ফোন চাপতে চাপতে ডান দিকে এগুতে থাকলো হ্যাভেন। মুখে মাস্ক পরায়, রাতের আধারে লোকজন তেমন খেয়াল করবে না তাই নিশ্চিন্ত মনেই সে হাঁটছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই হ্যারির কল পেল। রিসিভ করতেই আহিকে সরি বলার পরও কি রিয়্যাক্ট করেছে জানালো হ্যারিকে। হ্যারি সান্ত্বনা দিল, তাকে বোঝালো অনেক গভীর অভিমান ভাঙতে একটু সময় লাগবে, তুমি শুধু মাথা ঠান্ডা রেখে ভাবিমাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করো। কি নিয়ন্ত্রণে আনবো বল? আমি বোঝালাম আমি তাকে মিস করছি। তার প্রতি করা অন্যায়গুলো ধুকে ধুকে মারছে আমায়। তাকে আমার প্রয়োজন, তার সঙ্গের প্রয়োজন, আমার পাশে তাকে প্রয়োজন। তার প্রতি গভীর সূক্ষ্ম এক টান অনুভব করছি আমি প্রতিনিয়ত, অথচ সে পুরো বিষয়টাকে বিদঘুটে বানিয়ে চরম অপদস্থ করে দিল আমাকে। ভাবতে পারছিস সেদিনের শান্তশিষ্ট ঘরণী আমার কেমন পাষাণ রূপ ধারণ করেছে? হো হো করে হেসে উঠল হ্যারি, বলল চিন্তা করো না ব্রাদার, একটু পর গিয়ে একমাত্র শ্বশুর, শাশুড়ি এবং একমাত্র শালিকাকে পটাও, তোমার একমাত্র বউ, আমাদের একমাত্র ভাবিমা না হয় ধীরে ধীরেই পটুক। দুভাই প্রায় 10 মিনিট যাবৎ ফোনালাপে ব্যস্ত, কথা বলতে বলতে কখন যে কাঁচা রাস্তার প্রায় শেষ মাথায় চলে এসেছে খেয়ালই নেই। তবে সামনে ইট গাঁথা পুল পেল বসার জন্য, দারুণ একটি প্লেস যাকে বলে। এদিকটায় বাড়িঘর তেমন দেখা যাচ্ছে না, বেশ অদূরে দুয়েকটা ঘর। রাস্তার দুধারে সারি সারি গাছপালা, তারপরেই চড়া পুলের পশ্চিম পাশেও বিশাল চড়া পূর্বদিক রাস্তা, সে রাস্তা ধরেই ফিরে যাওয়া যাবে আহির বাড়ি। চারিদিকের মৃদু বাতাসে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল হ্যাভেনের। গ্রামের প্রাকৃতিক এই দৃশ্য তার কাছে নতুন নয়, বরং বেশ পুরনো। নানাবাড়ির প্রাকৃতিক দৃশ্যগুলোর কথা স্মরণ হলো তার। সে পরিবেশগুলো যে আরো বেশি মণিমুগ্ধকর এবং রোমাঞ্চকর। ভাবতেই সারা অঙ্গে শীতল শিহরণ বয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল তার খরগোশের বাচ্চার ন্যায় সুন্দরী বধূর মুখশ্রীটা। আলতো হেসে আশেপাশে নজর বুলিয়ে হ্যারিকে বলল, শোন হ্যারি, আহির বাড়ির সামনের যে কাঁচা রাস্তাটা আছে না, ভাবছি এটা এবার পাকা করার ব্যবস্থা করব। বাহ, বেশ ভালো আইডিয়া তো ব্রাদার, এতে তোমার বেশ সুনামও ছড়াবে। হাসল হ্যাভেন বসা থেকে ওঠে দাঁড়িয়ে চড়া ক্ষেতের অদূরে চেয়ে কি যেন দেখার চেষ্টা করল। কোন এক জন্তু, জানোয়ার হবে হয়তো। বেশ রাত হয়ে গেছে, ফিরে যাবে বলে হ্যারির সাথে কথা শেষ করে ফোনের ফ্ল্যাশ অন করে পিছন ঘুরবে, তার পূর্বেই ধারালো অস্ত্রের আঘাত পেল হাতে। ঘটনা ঠিক কি ঘটতে চলেছে বুঝতে বিন্দু পরিমাণ সময় নিল না হ্যাভেন। ভাগ্যিস কথার বলার ছলে বারবার মাথার পিছন সাইড হাত বুলাচ্ছিল, আবার নামিয়ে নিচ্ছিল। শেষবার এমন করতে যেতেই অস্ত্রের আঘাত পেল ঠিক হাতেই, অর্থাৎ কেউ তার মাথায় আঘাত করতে চেয়েছিল। হয়তো শরীর থেকে মাথাটা একেবারেই বিভক্ত করার প্ল্যান ছিল। হাতে ফিনকি দিয়ে গলগল করে রক্ত বেরোতে শুরু করল। হ্যাভেন আঘাত পাওয়া মাত্রই শত্রুপক্ষের কারো আগমন বুঝতে পেরে তাদের দিকে না ফিরেই পিছনে অবস্থান করা ব্যক্তিটির পা বরাবর নিজের পা দিয়ে আঘাত করতেই হুড়মুড়িয়ে নিচে পড়ে গেল লোকটা। হাত ছিটকে ধারালো অস্ত্রটাও মাটিতে লুটিয়ে পড়ল। হ্যাভেন ফোনের ফ্ল্যাশ লোকটার দিকে না ধরে ছুরির দিকে ধরেই তড়িতগতিতে ছুরিটা নিজ হাতে তুলে নিয়ে ফোনটা নিচে ফেলে চিৎকার করে বলে উঠল, শোয়ারের বাচ্চা, আজ তুই জান নিয়ে ঘরে ফিরবি না।
বলেই লোকটার বুক বরাবর আঘাত করতে নিতেই লোকটা হ্যাভেনের পা বরাবর গায়ের সমস্ত জোর খাটিয়ে ঘুষি দিল, ফলস্বরূপ হ্যাভেন লক্ষ্যভ্রষ্ট হয়ে খানিকটা সরে যায়, তবুও হাত থেকে ছুরি ফেলে না। বাঁচার তাগিদে লোকটা আর একটু সময়ও ব্যয় করে না, লাফ দিয়ে ওঠেই দৌড় লাগায়। হ্যাভেন হাতে ব্যথা এবং প্রচুর রক্তপাত হওয়াতে লোকটার পিছু নিয়ে বেশি দূর আগাতে পারল না। কয়েক সেকেন্ডের ব্যবধানেই দুটো বাইক এসে লোকটাকে একটি বাইকে তুলে নিয়ে চলে গেল। অর্থাৎ এই লোকগুলো এই এলাকার নয়, বরং এরা আগে থেকেই হ্যাভেনের পিছু নিয়েছিল, ঝোঁক বুঝে একদম কোপ ফেলেছে। অনেক বর্ষর খেলোয়াড় বুঝতেই তাচ্ছিল্য সহকারে হাসল হ্যাভেন। এত বড় বিপদের সম্মুখীন হয়েও বিন্দু পরিমাণ আফসোস নেই তার। সে এক হাতে ছুরি নিয়ে আঘাতপ্রাপ্ত রক্তাক্ত হাতটা বহু কষ্টে মুঠো করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই রূপে তাকে গ্রামের কোন লোকজন দেখতে পেলে সন্ত্রাসী ভেবে ভয়ে আর্স্ট হয়ে যাবে হয়তো। কিন্তু উপায় নেই, একা অস্ত্রবিহীন তার পক্ষে এখানে আর এক মুহূর্ত কাটানোও সম্ভব নয়। গাড়ির কাছে আসা মাত্রই দেহরক্ষী শফিক, জামাল এবং ড্রাইভার তমালের দেখা পেল হ্যাভেন। তিনজনই এগিয়ে এসে আতকে ওঠা গলায় প্রশ্ন করল, স্যার আপনি কোথায় গিয়েছিলেন? আপনার হাতে কি হয়েছে স্যার? রক্তলাল চোখে গম্ভীর মুখভঙ্গিতে গাড়িতে ওঠে বসল হ্যাভেন। শফিক গিয়ে হ্যাভেনের পাশে এবং জামাল ড্রাইভারের পাশে বসল। শফিক দ্রুত ওয়াটার বোতল বের করে হ্যাভেনকে আঘাতপ্রাপ্ত হাতটি ধুয়ে নিতে বলল। হ্যাভেন বিনাবাক্যে বোতল নিয়ে গাড়ির কাঁচ নামিয়ে হাত ধুয়ে ফেলল। হাতের পিঠে সাদা অংশ বেরিয়ে গেছে, ধোয়ার পর আবারও রক্ত ঝরতে দেখে শফিক নিজের পকেট থেকে রুমাল বের করে হ্যাভেনের বাম হাত বেঁধে ফেলল। হ্যাভেন গম্ভীর ভঙ্গিতেই চোখ বুজে মাথা এলিয়ে দিল সিটে। শফিক, জামাল দুজনই ভয়ার্ত চোখ মুখে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। অথচ হ্যাভেনের বুকে বয়ে চলেছে তীব্র ঝড়। শত্রুপক্ষদের নিয়ে মাথা ঘামানোর সময় অনেক রয়েছে। এই মুহূর্তে তার মন মস্তিষ্ক জুড়ে শুধু আহিকে নিয়েই কৌতূহল জাগছে। আজ যদি সে নিজেকে রক্ষা করে না ফিরত, আহি কি তার মৃত্যু সংবাদ পেয়ে তাকে ক্ষমা করে দিত? আজ তার কিছু একটা হয়ে গেলে আহির আখিদয় কি দেখা মিলত বাঁধভাঙা অশ্রুকনাদের? নাকি সে নতুনভাবে নিজেকে সাজাতো? আবারও স্বপ্ন বুনত কোন এক স্বপ্নপুরুষের? হাতের ব্যথা একটুও খেয়াল নেই তার, তবে বুকের ভিতর যে চিনচিনে এক ব্যথা তৈরি হয়েছে, সম্পূর্ণ মনোনিবেশ এখন সেখানটায়। এমন কঠিন বিপদের সম্মুখীন হয়েও তার মনে শুধু কয়েকটি প্রশ্নই জাগ্রত হয়েছে। তার মৃত্যুর খবরে কতখানি পূর্বে আহি? এ পৃথিবীর বুক থেকে সে যদি বিলীন হয়ে যায় সাবা ম্যামের মতন, সেও কি আত্মত্যাগ করতে পারবে? নাকি সেদিনের বর্ণনাকৃত স্বপ্নপুরুষ রূপকথার রাজকুমারের জন্য অপেক্ষা করবে, যে কিনা পক্ষীরাজের পিঠে চড়িয়ে তাকে নিয়ে যাবে নিজ রাজ্যে? নিঃশ্বাস আটকে এলো হ্যাভেনের। বুকের ভিতরটায় কেমন এক অস্থিরতা। একই অনুভূতি, একই দহন, একই অস্থিরতা ক্রমশ আক্রমণ করছে তাকে। বাইরের শত্রুপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারলেও ভিতরের এই অনুভূতি, অস্থিরতা, দহন নামক শত্রুপক্ষদের থেকে নিজেকে কি করে রক্ষা করবে? এদের থেকে রক্ষা পেতে হলে তো আহি নামক মহিষী নারীটির ভীষণ প্রয়োজন তার। সেদিন আহির বলা প্রতিটি বাক্যই হ্যাভেনের মস্তিষ্কে আবারও বাড়ি খেতে লাগল। কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করল কেমন, বারবার নিজের মনেই নিজে প্রশ্ন করতে থাকলো, তার স্বপ্নপুরুষ, তার রূপকথার রাজকুমার কি সে হতে পারবে না? সে কি পারবে না তার সমস্ত ভুল শুধরে নতুনভাবে নতুন করে শুরু করতে? ভালোবাসায় রাঙিয়ে দিতে তার সুন্দরীকে? পথভ্রষ্ট পথিক যেমন সঠিক পথ ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, ঠিক তেমনই মরিয়া হয়ে উঠেছে হ্যাভেন। সে কি ফিরে যেতে পারবে সঠিক পথে? আহি কি একটি সুযোগ দিয়ে হাতটা বাড়িয়ে দেবে তার দিকে? এই বিশ্বে যতবার পুরুষ বিপথে গিয়েছে ততবারই কোন না কোন এক নারী তাকে সুপথে ফিরিয়ে এনেছে। নারী পুরুষের সংঘাত যেমন সৃষ্টি করেছে ধ্বংসলীলা, নারী পুরুষের সমঝোতায় তেমনই গড়ে উঠেছে সুন্দর, সুগঠিত, পরিপূর্ণ একটি জীবন। পর্ব ৩২। সারারাত তালুকদার বাড়ির কেউ দুচোখের পাতা এক করতে পারেনি। হ্যাভেনের চাচা হামিদ তালুকদারও মাঝরাতে নিজ ফ্ল্যাট থেকে বাড়িতে ছুটে এসেছেন। পরিবারের সঙ্গে খুব একটা সময় কাটায় না মানুষটা। স্ত্রীর মৃত্যুর পর বিজনেস আর সিগারেট বিহীন অন্য কিছুতে মন দিতে পারেনি, ছেলে দুটোকে নিয়েও তেমন মাথা ঘামায় না। মাথার ওপর বড় ভাই, মায়ের মতন ভাবির ছায়া থাকতে ছেলে দুটোকে নিয়ে তার কোন চিন্তা নেই। হুমায়ুন তালুকদারও ছোট ভাইয়ের প্রতি ভরসার কমতি রাখেনি। বাবার দেওয়া শেষ সম্বল পারিবারিক বিজনেসের পুরো দায়িত্বটাই ছোট ভাইকে দিয়েছেন। রাজনৈতিক ব্যাপারগুলো নিয়েই তার যত ব্যস্ততা, বিজনেসটা না হয় ছোট ভাইই সামলাক।
হ্যারির পড়াশোনা শেষ বিধায় সেও বিজনেসে যোগ দিয়েছে। তবে হ্যাভেন বা হীরার এসবে বিন্দু ইন্টারেস্টও নেই। তবুও হ্যাভেন বিজনেসের খোঁজ নেয়, কিন্তু হীরা এসবের ধারেকাছেও যায় না। আজ মাঝরাতে হামিদ যখন প্রিয় ভাতিজার আহত হওয়ার খবর শুনল, 1 মিনিটও দেরি করেনি ফ্ল্যাট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে। ছুটে এসেছেন বাড়িতে। বাড়িতে পুলিশের আনাগোনা। হুমায়ুন তালুকদার হ্যাভেনের রুম থেকে সকলকে বের করে দিয়ে বেশ বকাঝকা করলেন। এও বললেন, সে ভুল করেছে। এত তাড়াতাড়ি এত বড় দায়িত্ব দেওয়া তাকে ঠিক হয়নি। রাজনীতি জিনিসটা সবার দ্বারা হয় না। যদি হতোই দুবার এভাবে অ্যাট্যাক হতো না সে। দোষ সে শত্রু পক্ষকে দেবে না। দোষ সে দেবে ছেলেকেই। চারদিকে বিড়ালের অভাব নেই, ফাঁকা মাঠে মাছ পিচ পিচ করে কেটে রাখলে তারা তো ধেয়ে আসবেই। বাবাকে কি বলে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারল না হ্যাভেন, তবে এত উত্তেজিত হওয়াতে বাবার ব্লাড প্রেশার বেড়ে না যায়। হুমায়ুন তালুকদার বসা ছেড়ে উঠলেন এবং আদেশ করলেন তার সঙ্গে নিচে যেতে। পুলিশ কর্তৃপক্ষ এসেছেন, যা যা ঘটেছে সব জানাতে হবে তাকে। লোকটা মাস্ক পরা থাকলেও আকৃতি বর্ণনা তো করাই যাবে। রাত প্রায় 3টা ছুঁই ছুঁই। হ্যাভেনের থেকে আহির নতুন নাম্বারটা কালেক্ট করে রবিনা তালুকদারকে দিল হ্যারি। আহির বাবার থেকেই আহির নতুন নাম্বারটা কালেক্ট করেছিল হ্যাভেন। রবিনা তালুকদার নিজ রুমে গিয়ে আহির নাম্বারে ডায়াল করলেন। তৃতীয়বারে রিসিভ হলো ফোনটি। আহি সালাম দিতেই রবিনা তালুকদার সালাম ফিরিয়ে বললেন, অনাগত সন্তান হারিয়ে তুমি আজ দিশেহারা মা। আর আমি 10 মাস গর্ভে ধারণ করেছি ওকে। বছরের পর বছর এই বুকে আগলে মানুষ করেছি। 28টি বছর আমার কলিজাটাকে চোখের সামনে বেড়ে উঠতে দেখছি। আমার একমাত্র সম্পদ আমার হ্যাভেন, তার কিছু হয়ে গেলে আমার পুরো সংসারটাই যে ভেঙে যাবে মা। আমার পুরো জীবনটাই তছনছ হয়ে যাবে। আমি বা তোমার শ্বশুর মশাই কেউ বাঁচবে না। আমি আমার বুকের ধনকে হারাতে চাই না। আমি তোমার কাছে ভিক্ষা চাই আমার সন্তানকে। শোয়া থেকে ধরফরিয়ে ওঠে বসল আহি। বুকের ভিতর টিপটিপ করছে, কিছু বুঝতে পারছে না সে। মাঝরাতে শাশুড়ি মা এসব কি প্রলাপ করছেন? তার ছেলের করা অন্যায়গুলো কি সে ভুলে গেল? তার ছেলে তার কলিজা, আর তার মায়ের কলিজা কি সে না, নাকি তার অনাগত সন্তান এই পৃথিবীতে আসলে সে সন্তান তার কলিজা হতো না? দুনিয়ার মানুষগুলো এত স্বার্থপর কেন? চাপা এক শ্বাস ছেড়ে আহি বলল, আপনি বিচলিত হবেন না মা। আপনার ছেলের কিছু হবে না ইনশাআল্লাহ, দ্রুত সে সুস্থ জীবনে ফিরে আসবে। কি করে ফিরে আসবে? আমার ছেলেটা যে শত্রুদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ঘরে ফিরেছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে বলেই ডুকরে কেঁদে উঠল রবিনা তালুকদার। আহি আতকে উঠল, কাপা স্বরে জিজ্ঞেস করল, কি বলছেন মা, উনি এখন কোথায়? কেমন আছেন উনি? রবিনা তালুকদারের সাথে কথা শেষ করে হাউমাউ করে কেঁদে উঠল আহি। আজ যদি তাকে ফিরিয়ে নিয়ে যেতে না আসতো বা সে তাকে ওভাবে অপমান করে, ছোট করে বের করে না দিত, এমন বিপদের সম্মুখীন কখনোই হতো না হ্যাভেন। কেন সে এইটুকু মাথায় রাখল না, মানুষটার চারদিকে সবসময় বিপদ ঘুরপাক খেতেই থাকে। একদিকে তীব্র ঘৃণা, অপরদিকে তীব্র ভালোবাসা, মায়া, টান। কোন দিকে যাবে সে? কোন দিকে মোড় নেবে তার জীবন? তার ভিতরে ধাও ধাও করে জ্বলে ওঠা আগুনটাকে নেভাবে? তার সব ঘৃণাকে ভালোবাসায় পরিণত করতে কেই বা পারবে ওই মানুষটা ছাড়া? দুহাতে নিজের চুল খামচে ধরে অঝরে কাঁদতে শুরু করল আহি। তার এই জীবনে কান্না ছাড়া আর কিছুই নেই বোধ হয়। দুঃখ, কষ্ট, যন্ত্রণাবিহীন জীবন এখন তার কাছে স্বপ্ন সমতুল্য। হাতে 3টা সেলাই পড়েছে হ্যাভেনের। প্রয়োজনীয় সকল মেডিসিন দেওয়া হয়েছে তাকে, সেই সাথে সাইকোপ্যাথি সমস্যা দূরীকরণের মেডিসিনগুলোও খেয়ে ঘুমিয়ে পড়েছে। অথচ সারারাত নির্ঘুম কেটেছে আহির। ভোরের দিকে হ্যারিকে কল করে হ্যাভেনের খবর নিয়ে কিছুটা স্বস্তি পেল সে। বিছানার পাশে বসে ছোট বোনকে নামাজের জন্য ডেকে তুলে বিক্ষিপ্ত শরীরটা এলিয়ে দিল বিছানায়। দুশ্চিন্তায় একটুও ঘুমাতে পারল না। তবে মনে মনে সিদ্ধান্ত নিল এবার এমন কিছু একটা করবে যাতে হ্যাভেনের দ্বিতীয় দফায় করা এই পাগলামিগুলো বন্ধ হয়, এবং রোজ রোজ হন্যে হয়ে তাকে ফিরিয়ে নিতে এসে এমন বিপদের সম্মুখীন না হয়। সকাল 10টার দিকে এক দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় হ্যাভেনের। গত 4 দিনই এমন ঘটনার সম্মুখীন হয়েছে সে। যখন তার দুচোখ জুড়ে ঘুম নেমে আসে তখন দিন দুনিয়ায় হুঁশ থাকে না। অথচ যখন ঘুম ভাঙে তখন মাথায়, বুকে যন্ত্রণারা কিলবিল করে। সদ্যজাত শিশুর কান্নারা যেন তার ঘুম ছুটানোর প্রতিযোগিতায় নেমে পড়ে। বুকের ভিতর অসহনীয় ব্যথা অনুভূত হয়। আর এই ব্যথা সৃষ্টি করতে বাধ্য করে আহির বিধ্বস্ত মুখশ্রী।
একদিকে নবজাতকের গলা ফাটানো চিৎকার, অপরদিকে আহির সেদিনের কাঠিন্য রূপের তীরের ন্যায় বুলি, যা তার বুকের মধ্যেখানে গভীর এক ক্ষতর সৃষ্টি করেছে। অসহ্য এ দহন থেকে মুক্তি কি মিলবে না তার? পাপিষ্ঠদের প্রতি কোন করুণা কি জন্মায় না রক্তে মাংসে গড়া ওই মানুষগুলোর মনে? আজ 4 দিন আহি এ ঘর, এ সংসার ত্যাগ করেছে। অথচ বুকের ভিতরের চিনচিনে ব্যথাগুলো এমন একটা ভাব করছে, না জানি কতকাল তার বুক মরুভূমিতে পরিণত করে রেখেছে, বাড়িটা করে গেছে নিস্তব্ধ রাতের শ্মশানঘাট। বিছানায় আধশোয়া হয়ে বসে গভীর এক শ্বাস ত্যাগ করল হ্যাভেন। বালিশের পাশে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে বেশ কিছু সময় থম মেরে বসে রইল। গত 2 বছরে ঘটে যাওয়া নিত্যদিনের ঘটনা স্মরণ হতেই নিঃশ্বাস আটকে এলো। সময় থাকতে কেন সে বুঝে উঠতে পারল না সবটা? তাহলে আজ পরিস্থিতি এভাবে হাতের বাইরে চলে যেত না। আফসোসে ঘেরা আরও একটি গভীর শ্বাস ছেড়ে ফোন চাপতে লাগল। আহির ফেসবুক আইডি হিয়া ওপেন করে দিয়েছিল, যার ফলে পাসওয়ার্ড সম্পর্কে অবগত সে। কি একটা ভেবে আহির আইডিটি লগ ইন করল। বিষণ্ণভরা মুখটা নিমিষেই উজ্জ্বলতায় ভরে গেল তার। 1 ঘন্টা আগেই আহি তার বান্ধবী মিনার সঙ্গে চ্যাটিং করেছে। তাদের কথোপকথনগুলোর কিছু অংশ দেখতেই হৃদস্পন্দন বেড়ে গেল হ্যাভেনের। আহি যখন প্রচণ্ড অস্থিরতায় ভুগে বান্ধবীর সঙ্গে খারাপ লাগা শেয়ার করে, হ্যাভেনের বিপদের সম্মুখীন হওয়ার কথা জানায় এবং এও বলে সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তার শুধু কান্না পাচ্ছে। তখন মিনা বলে, দোস্ত তুই কি ওনাকে ভালোবাসিস? যদি ভালো না বাসিস ওনার বিপদে এত উতলা হচ্ছিস কেন? কান্নাকাটি বা করছিস কেন? আহির উত্তরটি ছিল এমন, দেখ আমি তো রক্তে মাংসে গড়া মানুষ। মানলাম উনি আমার সাথে অন্যায় করেছে। আমি ওনাকে কখনো ক্ষমা করতে পারবো না। তাই বলে মানুষটা মরে যাক সেটা তো চাইতে পারি না। এতগুলো দিন একসঙ্গে ছিলাম, একই ছাদের নিচে একই বিছানায় একে অপরের সঙ্গে রাত কাটিয়েছি। অস্বীকার করার জন্যেই ওনার প্রতিটা শ্বাসপ্রশ্বাসের সাক্ষী ছিলাম আমি। আমার প্রতিটি উত্তপ্ত শ্বাসের কারণ ছিল ওই মানুষটি। ভালো না বাসি একটা মায়া তো আছেই, তাই না? হয়তো কিছু তিক্ত অনুভূতির শিকার হয়ে সারা জীবন একসাথে কাটাতে চাচ্ছি না, তাই বলে তার এত বড় ক্ষতিও চাইছি না। মানুষটা উচিত শিক্ষা পাক এটা চাই, তাই বলে প্রাণহারা কেউ তার প্রাণ নিয়ে নিক এটা কখনোই চাই না রে দোস্ত। মৃদু হাসল হ্যাভেন। বুকের ভিতরটায় আচমকাই কেমন হালকা হালকা অনুভব করছে সে। অপ্রত্যাশিত সুখ পেয়ে বুকে মৃদু কম্পন ধরেছে। শরীরের শিরা উপশিরা গুলো কেমন টগবগ করছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে বউটাকে শক্ত করে বুকের ভিতর জড়িয়ে নিতে। ইচ্ছে করছে তার চোখের সমস্ত অশ্রুকণাগুলো নিজ ওষ্ঠে শুষে নিতে। ইচ্ছে করছে তার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করতে, ভালোবাসায় ঘেরা আখিদ্বয় আর অশ্রু ঝরতে দিব না প্রিয়। এই দৃষ্টিতে দুঃখের সমুদ্র আর নয়, বরং ভালোবাসার সমুদ্র দেখতে চাই। এই তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আর নয় বিষাদীয় যন্ত্রণা, এবার সুখময় ভালোবাসার সমুদ্রে আছড়ে পড়তে চাই তোমায় নিয়ে। অনেক হয়েছে এই অশ্রুবর্ষণ, এবার না হয় ভালোবাসার বর্ষণে ভিজিয়ে দেই তোমায় পুরোটাই। অনেক কাঁদিয়েছি তোমায়, এবার না হয় তোমার ঠোঁটের এক চিলতে হাসির দায়িত্বটাই আমি নিই। এর মধ্যে কেটে গেছে আরও 4 দিন। আহির সঙ্গে দেখা করতে যাওয়ার সুযোগ পায়নি হ্যাভেন। একদিকে শত্রুদের চিহ্নিত করতে চলছে পুলিশের তদন্ত, অন্যদিকে করোনা পরিস্থিতিতে এসেছে নানা রকমের চাপ। দ্রুতই গরিব দুঃখীদের খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। দুপুরে খাবার টেবিলে এই নিয়েই টুকটাক কথা হচ্ছিল বাবা ছেলের মাঝে। হ্যাভেনের গলা দিয়ে খাবার নামছিল না, মুখ বন্ধ রেখে জোরপূর্বক খাবার চিবুচ্ছে আর গিলছে। বামপাশটায় মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে। আহি চলে যাওয়ার পর থেকে খাবার টেবিলে বসে অসংখ্য বার এপাশটায় চোখ বুলায় হ্যাভেন। খাওয়া শেষে বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। একটা মানুষের শূন্যতা এতখানি পুরাতে পারে জানা ছিল না তার। আজ বুঝি মানুষটাকে এক পলক না দেখলে মরণই হবে তার। তার বাবার পাশে মা দাঁড়িয়ে আছে, যেমনটি গত 2 বছর আহি দাঁড়িয়ে থাকতো তার পাশে। যখন মানুষটার সর্বক্ষণ বিচরণ চলত তার আশেপাশে, তার ঘরে, তখন নজরই দেওয়া হয়নি, অথচ আজ যখন মানুষটা সব ছেড়ে ছুঁড়ে বেরিয়ে গেছে, তখন তার মনের সর্বত্রই বিচরণ করে বেড়াচ্ছে। তবে কি দূরত্বই বুঝিয়ে দেয় সম্পর্কের গভীরতা? হ্যাঁ, সম্পর্ক যে সম্পর্কে অবহেলা অসম্মান যতই থাকুক ছিল না কোন লুকোচুরি খেলা। দুজনই ছিল দুজনের নিকট মেলে ধরা বইয়ের পাতার মতো। তবে আহি কি সেই পাতাগুলো উল্টেপাল্টে দেখেছিল কখনো? নাকি মোটা মলাটে আবদ্ধ পাতাগুলো অবধি পৌঁছাতেই পারেনি?
দুবছর একসঙ্গে থেকেও একে অপরের মন অবধি কেন পৌঁছাতে পারেনি তারা, নাকি পেরেছে শুধুই তাদের অবচেতন মন? কেন মনে হচ্ছে দুজনের দুজনকে অনেকটা সময় দেওয়া উচিত, একসঙ্গে বসে একে অপরের মনের ভাব আদান প্রদান করা উচিত। কিন্তু সেই সুযোগটা কি দেবে তাকে আহি? নাকি আবারও অপদস্থ করে তাড়িয়ে দেবে ঘর থেকে? রাত 11:55 হ্যাভেনের গাড়ি এসে থামল আহির বাড়ির গেটের সামনে। জানালার পাশে বসে দূর আকাশে উজ্জীবিত চাঁদটার দিকেই দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিল আহি। বিষণ্ণ মনে বসে অসংখ্য তারার ভিড়ে হাস্যোজ্জ্বল চাঁদটাকে অতি সন্তর্পণে পরখ করে চলেছিল। গাড়ির হর্ন কানে বাজতেই বুকটা ধক করে উঠল তার। চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তড়িতগতিতে দুহাতে দুগাল মুছেই দৌড়ে দরজা খুলে গেট অবধি গিয়েও ফিরে আসল। বাবা! মায়ের রুমের দরজায় ঠকঠক শব্দ করতেই সাজি ওঠে দরজা খুলে মেয়ের দিকে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কিরে, কি হয়েছে, ঘুমাসনি? আম্মু, উনি এসেছেন, গেটটা খুলে দাও। আমি ওনার সঙ্গে বারান্দার রুমে শুয়ে পড়ব। ফ্রিজে খাবার রেডিই আছে, শুধু গরম করে খাওয়িয়ে ওনাকে আমার রুমে শুয়ে পড়তে বলো, আজ রাতে আর ফিরতে হবে না। সেদিনের পর থেকে ওনার বাড়ির লোক প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগছে। বারবার ফোন করে বলেছে আমি যেন কোনোমতেই রাতে সে আসলে তাড়িয়ে না দেই। স্বামী হিসেবে মূল্যায়ন নয়, একজন মানুষ হিসেবে এটুকু করতে চাই আম্মু। একটু চমকালেও তা প্রকাশ করল না সাজি। তবে মেয়ে তাকে এত ঘুরিয়ে পেঁচিয়ে বোঝাচ্ছে কেন বুঝে আসলো না। আসলে এই বোঝানোটা কি তাকে ঘিরেই, নাকি নিজেই নিজেকে জোরপূর্বক বোঝাচ্ছে? সারাদিন মেয়েটার ছটফটানি এবং সন্ধ্যায় নিজ হাতে রান্নাবান্না করে ফ্রিজে খাবার তুলে রাখার কারণ স্পষ্ট হয়ে গেল তার কাছে। দেয়াল ঘড়ির দিকে নজর বুলিয়ে মেয়ের দিকে তাকালো। 11:58। আর 2 মিনিট বাদেই 15ই এপ্রিল পড়বে তার মেয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকী। গেট খুলে দিতেই লম্বা এক সালাম দিয়ে আশেপাশে তাকালো হ্যাভেন। এরপর ওকি ঝুঁকি দিতে শুরু করলো আহির ঘরের দিকে। সাজির হাতে কিছু প্যাকেট ধরিয়ে দিয়ে ড্রাইভার তমালের দিকে তাকাতেই সে একটি শপিং ব্যাগ এগিয়ে দিল। শপিং ব্যাগটি নিয়ে সাজির পিছনে সেও ঢুকে পড়ল বাড়ির ভিতর। আহির রুমের পাশেই বাথরুম, বাথরুমের ভিতরেই চাপকল। হ্যাভেন মুখের মাস্ক খুলে পকেটে রেখে হাত পা মুখ ধুয়ে আহির ঘরে ঢুকে পড়ল। আহি অনাকে উঠিয়ে খাবার রুমের সাইটে বারান্দা রুমে পাঠিয়ে হ্যাভেনের জন্য বিছানা রেডি করছিল। হ্যাভেন রুমে ঢুকতেই তালে এগিয়ে দিয়ে সে রুম ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হল। কিন্তু তার হাত আটকে ধরল হ্যাভেন। বলল, হ্যাপি সেকেন্ড ওয়েডিং অ্যানিভার্সারি ডিয়ার। চমকে উঠল আহি। ফিরে তাকালো হ্যাভেনের আধভেজা মুখটাতে। বুকের ভিতরটায় টিপটিপ করছে। পুরো শরীর জুড়ে বয়ে যাচ্ছে শীতল শিহরণ। এই সেই পুরুষ যার শরীরের ঘ্রাণ মিশে আছে তার সমস্ত সত্তায়। এই সেই পুরুষ যার উন্মাদনায় প্রতিরাতে মত্ত হতে বাধ্য হতো সে। একে অপরের চোখে চোখ রাখতেই দ্রুত চোখ নামিয়ে নিল আহি। তবে সম্পূর্ণ তার থেকে চোখজোড়া বিচ্ছিন্ন করতে পারল না। চোখ আটকে গেল হ্যাভেনের বুকের দিকটায়। শার্টের কয়েকটি বোতাম খোলা। সেখান থেকে ওকি দিচ্ছে তার লোমশ ভর্তি বুকটা। যে বুকে একটুখানি ঠাঁই পেতে রাতের পর রাত বেহায়ার মতো জোরপূর্বক কাছে গিয়েছে, আবদার করেছে, বায়না ধরেছে। অথচ মানুষটা তাকে মূল্যায়নই করেনি, আর না মূল্যায়ন করেছে তার অনুভূতিগুলোকে। তবে আজ কেন ছুটে ছুটে আসে মানুষটা, মুহূর্তেই বিমর্ষ অনুভূতিরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। এক ঢোক গিলে ছলছল করে ওঠা চোখগুলো লুকানোর চেষ্টা করতে চোখ সরিয়ে হাত মুচড়াতে মুচড়াতে বলল, হাত ছাড়ুন, রাতের খাবার খেয়ে শুয়ে পড়ুন। অসভ্যের মতো আমাকে ছুবেনও না, তাকিয়েও থাকবেন না। হ্যাভেন কোন কথা শুনল না, বরং জোরপূর্বক কাছে টেনে একটু ঝুঁকে মুখোমুখি হয়ে আহির দিকে তাকালো। কয়েক সেকেন্ড সময় স্থির দৃষ্টিতে আহির ভিজে ওঠা ফোলা চোখ নয়, লাল টকটকে নাক এবং শুষ্ক ঠোঁট জোড়া পর্যবেক্ষণ করে বলল, পুড়ছি আমি, ছাই হচ্ছ তুমি, এ কি মানা যায় সুন্দরী? আপনার পোড়ায় আমার ছাই হতে বয়েই গেছে। হাত ছাড়ুন আম্মু, খাবার বেড়ে বসে আছে, খেয়ে নিন গিয়ে। বাঁকা হাসল হ্যাভেন, চোখ বুজে তৃপ্তির এক শ্বাস ছেড়ে প্রশ্ন করল, রান্নাটা কি শাশুড়ি মায়ের হাতের না তার মেয়ের হাতের? আমিই রেঁধেছি, হাত ছাড়ুন। বলেই এক ঝটকায় হাত ছাড়িয়ে রুম ত্যাগ করল আহি। হ্যাভেন আহত দৃষ্টিতে তার যাওয়ার পানে ক্ষণকাল তাকিয়ে ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে নিজেও বেরিয়ে পাশের রুমে চলে গেল। চলবে।